এখন যেটা বলবো সেটা হচ্ছে যে আমি শুরুতেই মাসুম ভাই আমাকে বলছিলেন যে 2018 এর কি প্ল্যান। তো আমি বললাম যে কি প্ল্যান হতে পারে। তো আমরা এরকম কথা বলতে বলতে ভাবলাম যে আমরা একটা সময়ে সবার আগে ইমেইল দিয়ে শুরু করতাম। তো 2018 আবারও সেটা করলে কেমন হয়। তো আমি চিন্তা করলাম যে হ্যাঁ ভালোই হয়, এবং আপনাদের অনেকের এরকম কথা ছিল যে একটু যদি ইমেইল দিয়ে শুরু করা যায় অনেকে লিখতেন, এবং যারা এটার পক্ষে আছেন তারাও ফেসবুকে লিখতে পারেন, যারা এটার বিপক্ষে আছেন তারাও ফেসবুকে লিখতে পারেন। ছোট্ট একটা ঘটনা দিয়ে আজকে শুরু করতে চাই আমাদের এপিসোডটি, এবং আশা করছি যে এই ছোট্ট ইমেইলটি আশা করছি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, আমি মশির বলছি কলকাতা থেকে। মাস দুয়েক হলো ব্যাংকে চাকরি পেয়েছি। প্রথম পোস্টিং দিয়েছে মুর্শিদাবাদের চৌগাছায়। অফিস থেকে ফিরে রান্নার ব্যবস্থা করছিলাম, হঠাৎ মায়ের ফোন এলো। বাবার মাইল্ড অ্যাটাক করেছে। মাকে আশ্বস্ত করলাম এই বলে যে আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি। ছুটতে ছুটতে স্টেশনে গিয়ে জানতে পারলাম এখানে এক্সপ্রেস ট্রেন খুব কমই দাঁড়ায়, তবে 11:30টায় একটা ট্রেন আছে, সেটিও 2 ঘন্টা লেট। আমি টিকিট কেটে কিছুটা নিশ্চিন্ত হলাম। মফস্বলের এই স্টেশনটি লোকজন এমনিতেই খুব কম থাকে, তার উপর ডিসেম্বরের কনকনে ঠান্ডায় একেবারেই নির্জন হয়ে গেছে। মাঝে মাঝে লোকাল ট্রেনে কিছু লোক ওঠানামা করে। খালি একটা চায়ের স্টল খোলা আছে, ওখানে বারবার চা খাচ্ছি আর ট্রেনের জন্য অপেক্ষা করছি। 12টা নাগাদ একটা মেয়ে দৌড়াতে দৌড়াতে স্টেশনে এলো। আমার সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আচ্ছা 11:30টার ট্রেনটা কি চলে গেছে? আমি বললাম না, ওটা 2 ঘন্টা লেট। তাই যাক বাবা, বাঁচা গেল। এই শীতেও মেয়েটাকে ঘামতে দেখে বললাম, চলুন ওই বেঞ্চটায় বসে ব্যাগ থেকে জলের বোতলটা দিতে মেয়েটি এক নিঃশ্বাসে আধা বোতল জল খেয়ে ফেলল। কথায় কথায় দুজনের পরিচয় জানলাম। মেয়েটির নাম তৃপ্তি, কলেজে পড়ে। ও কলকাতায় যাবে, খুব জরুরি একটা কাজ আছে। ঠান্ডায় মেয়েটিকে বেশ জড়ো সড়ো হয়ে বসে থাকতে দেখে আমি চা আনতে গেলাম, কিন্তু চা নিয়ে ফিরে এসে দেখি ও নেই। এদিক ওদিক খুঁজতে দেখতে না পেয়ে চায়ের স্টলের ছেলেটিকে মেয়েটির কথা জিজ্ঞেস করতেও বলল, আপনি কাউকে দেখেননি? আমি চলে আসছিলাম। ও কাউকে দেখেনি, আমি চলে আসছিলাম। হঠাৎ ছেলেটা আমাকে ডেকে বলল, আচ্ছা মেয়েটি কি লাল রঙের শাড়ি পরেছিল আর হাতে একটা ছোট ছোট কিডস বাইক? আমার হ্যাঁ ছিল। তবে যে বললেন আপনি দেখেননি? ছেলেটি মৃদু হাসলো। আসলে বছর 3 আগে মেয়েটি বাড়ি থেকে পালিয়ে এই স্টেশনে এসে অপেক্ষা করছিল ওর প্রেমিকের জন্য। ছেলেটি মৃদু হেসে বলল, কথা ছিল 11:30টার ট্রেন ধরে কলকাতায় গিয়ে বিয়ে করবে, সংসার করবে। কিন্তু ট্রেনটা এসে চলেও গেল, ছেলেটি আসেনি। মেয়েটি রাগে দুঃখে লজ্জায় অভিমানে রাত 12টার শেষ লোকাল ট্রেনটার নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে এই স্টেশনে আপনার মতো অনেকেই এসে ওকে দেখেছে। মেয়েটি আজও ওর প্রেমিকের আসার অপেক্ষায়। হঠাৎ স্টেশনে ট্রেন ঢোকার শব্দে চমকে উঠে চোখ খুলতেই দেখলাম আমি একটা বেঞ্চের উপরে ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে এতক্ষণ যা দেখলাম তাকে সত্যি না স্বপ্ন? ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। এটাই ছিল ঘটনা। কি মনে হয় আপনাদের? আমারও আপনার কাছে প্রশ্ন, উনি কি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের মধ্যে মেয়েটিকে দেখেছিলেন? পুরো যে কনভারসেশন সেটা কি স্বপ্নে হয়েছিল নাকি বাস্তবে এমন ঘটা সম্ভব? উত্তর জানিয়ে লিখুন আমাদেরকে www.facebook.com/radio@ফুর্তি অথবা www.facebook.com/bhutafm.russell এই দুটো অ্যাড্রেসের মধ্যে যে কোনো একটিতে। আমি একটু বাবু ভাইয়ের কাছে যাই। বাবু ভাই, এই যে ছেলেটি, আমি আপনার জাস্ট মতামত জানতে চাচ্ছি যে এই যে ছেলেটি বলছে যে সে যখন আবার জেগে উঠল এবং জেগে উঠে দেখলো যে সে আসলে ঘুমিয়ে পড়েছিল, আপনার কাছে কত % চান্স মনে হয় যে এটা আসলে স্বপ্নের মধ্যে ঘটেছে? কত % চান্স মনে হয় যে ব্যাপারটা বাস্তবেও ঘটতে পারে? অ্যাকচুয়ালি আমার মনে হয় যে মানে there's a chance that 70% chances that সে ঘুমিয়েছিল, আসলে স্বপ্নে দেখেছে। 30% চান্স মানে আপনি এখন বাদ দিচ্ছেন? There's always 30% chances because ওই কারিন তো করতেই পারে। আপনি অনেকবার বলেছেন এটা, এই জন্য আমি বলছি। হ্যাঁ, কারিন এই জিনিসটা করেই, মানে কেউ মারা গেলে তার ওই জিনিসটা রিপিটেশন করে করে দেখায়। রাইট। তো এটাই ছিল ঘটনা। আমি বাবু ভাইয়ের কাছে পরে আসবো। আমি আফরান ভাইকে দিয়ে শুরু করি, তারপরে বাবু ভাই, তারপরে এখানে আবার চমৎকার মেডিকেলের যে ঘটনা সেটা আছে, তারপরে আবারও বাবু ভাইয়ের কাছে আসবো। আশা করছি যে আপনারা পুরো সময় আমাদের সঙ্গে থাকবেন। তো আফরান ভাই, আপনার প্রথম ঘটনাটা আমরা শুনে ফেলি এখন।
আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তো আজকে রাসেল ভাই আমি যে ঘটনাটি এখন শেয়ার করব, ব্ল্যাক ম্যাজিকের একটা ঘটনা আমি শেয়ার করব, যেটা আমাদের এলাকারই একটা ঘটনা, রাজবাড়ী সদর থানারই একদম পাশে। বর্তমানে এটি বালিয়াকান্দি উপজেলার মধ্যে পড়ে গিয়েছে। আচ্ছা। জায়গাটার নাম হচ্ছে বহরপুর। তো ওই গ্রামে দুইজন বন্ধু থাকতো, মানে সমবয়সী দুইজন। একজনের নাম ছিল ইমান আলী আর একজনের নাম ছিল রজব। তো এই দুইজনের খুব ভালো বন্ধুত্ব ছিল। আর ওই গ্রামেই আর একটা ছিল, একজন, আমরা যেটা ওই অনেক সময় দেখতাম একটা সময় গ্রামে হাটে বাজারে অনেকে জাদু খেলা দেখাতো, দেখা যাচ্ছে যে আপনার টাকাকে, একটা টাকাকে সে দ্বিগুণ করে ফেলেছে। তারপর দেখা যাচ্ছে যে মানে ব্লেড সে খেয়ে ফেলে পরবর্তীতে সেই ব্লেড গুলো এবার মুখ থেকে বের করছে। তারপর এরকম অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা আমরা দেখতাম একটা সময় ছোটবেলায়। তো ওই গ্রামে এরকম আরেকজন লোক ছিল যে এই ধরনের খেলা দেখাতো। আচ্ছা। তার নাম ছিল হলো রাজা মিয়া। আচ্ছা। তো এই রাজা মিয়া সবাইকে সে জাদু রাজা হিসাবে, মানে জাদুর রাজা হিসাবে সবাই খালি চিনত আর কি। এরকম ছোটখাটো জাদু দেখাতো, লোকজন দেখে জাদুর রাজা বলে চিনত। তো রাজা মিয়ার কাছে একদিন ইমান আলী এবং রজব ওরা দুজন আসে, এসে বলে যে রাজা ভাই, আমাদেরকে একটু আপনি এটা কিভাবে জাদু করেন আমাদেরকে একটু শেখাবেন। তো রাজা প্রথমে রাজি হয় না, ওরা খুব করে ধরে। তো রাজা রাজি হয়। রাজি হওয়ার পরে রাজা তাদেরকে বলে যে তোরা দুজন আমাকে কয়েকটা কাজ যদি করে দিতে পারিস, যদি সাহসের পরিচয় দিতে পারিস, তাহলে আমি চিন্তা ভাবনা করে দেখবো যে তোদেরকে এটা শেখানো যায় কিনা। আচ্ছা। তো ওরাও রাজি হয় যে ঠিক আছে আমরা এটা করব। তো ওদের প্রথম যে মানে ফার্স্ট অ্যাসাইনমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে যে রাজা মিয়া বলে ওদের গ্রামের কাছে একটা কবরস্থান আছে, সেই কবরস্থান থেকে একটা লাশের হৃৎপিণ্ডটা কেটে নিয়ে আসতে হবে। এবং সে বলেও দেয় যে কবে যাবে, সে বলে যে আমি এক সময় বলবো, তখন ওরা গিয়ে ওই জিনিসটা নিয়ে আসবে। আচ্ছা। তো বেশ কিছুদিন পরে রাজা মিয়া ওদেরকে বলে যে কবরস্থানের উত্তর দিকে একটা নতুন কবর হয়েছে, তোরা পূর্ণিমার রাত্রে গিয়ে ওই কবরটা ঘুরে ওই লাশের হৃৎপিণ্ডটা নিয়ে আসবে। আচ্ছা। তো যাওয়ার পথে কিছু ঘটনা ঘটতে পারে, কিন্তু ওদিকে কিন্তু কোনো নজর দেওয়া যাবে না। আচ্ছা। তো রাজা মিয়া এবং মানে রাজা মিয়ার কথা অনুযায়ী ইমান আলী এবং সেই রজব ওরা দুজন পূর্ণিমার রাত্রে রওনা দেয়। তো যখন যাচ্ছিল কবরস্থান ঠিক একটু আগে দেখে যে একটা খেজুর গাছের নিচে একজন বুড়ি, মানে ওই সময় কিন্তু শীতের রাত ছিল আর কি, তো একজন বুড়ি একটা কম্বল মুড়িতে শুয়ে আছে। আচ্ছা। তখন যাওয়ার পথে বলতেছে যে বাবা তোরা কোথায় যাচ্ছিস? তখন বলছে যে আমরা তো একটু সামনে যাব। তখন বলছে আমি বুঝতে পেরেছি তোরা কবরস্থানের দিকে যাচ্ছিস, বাবা কবরস্থানের দিকে যাস না। তখন বলে যে আপনি এই মানে যাত্রা পথে একটা কাজ করতে যাচ্ছি, আপনি এখন বাধা দিচ্ছেন কেন? এরকম ওরা বেশ বকাঝকা করে বুড়িকে। আচ্ছা। বুড়ির কথা শোনেন। তখন ওরা কবরস্থানে যায়, দিয়ে দেখে সত্যি কবরস্থানের উত্তর দিকে একটি নতুন কবর হয়েছে, তো কাঁচা বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে সেটা। তো ওরা ওখানে গিয়ে হাতে ছোট টর্চ লাইট ছিল, তো ওই টর্চ লাইট দিয়ে আলো জ্বালিয়ে ওরা কবরটা খোঁড়া শুরু করে। আচ্ছা। ভাই দুইজন মিলে কবর খোঁড়ে দেখে হ্যাঁ ঠিক আছে নতুন কবর, ভিতরে লাশ একদম মানে কাপড়ের কাপড় ধপধপে সাদা। তো ওরা মানে ওদের শর্ত ছিল প্রথমে মানে মুখটা যেন কেউ না দেখে, জাস্ট মানে চাকু দিয়ে দ্রুত মানে বুকটা কেটে ভিতর থেকে হৃৎপিণ্ডটা বের, কিন্তু লাশের মুখটা দেখা যাবে না, এরকম একটা শর্ত দিয়েছিল রাজা মিয়া। তো ওরা ঠিক যে কাজ করতে পাঠিয়েছে ওরা সেই কাজটি করে। ওরা চাকু দিয়ে হৃৎপিণ্ডটা কেটে বের করে নিয়ে আসে। এর মধ্যে হঠাৎ করে মানে রজব যে সে বলে আচ্ছা এই আমরা তো মুখটা দেখলাম না, যা কার লাশ নিয়ে যাচ্ছি তার তো মুখ দেখছি না। তো ওরা এখন ইমান আলী বলে না না লাশ রাজা তো দেখতে মানা করেছে। তো বলে যে না তারপর একটু দেখি যে কার। তখন রাসেল ভাই যখন ওই লাশের মুখটা সরায় তখন ওরা রীতিমতো দুজনই ভয় পেয়ে যায়। কারণ হচ্ছে একটু আগে যে মহিলাটাকে তারা দেখে এসেছিল বলছিল যে বাবা ওদিকে যাস না, আসলে ওইটা সেই মহিলারই লাশ ছিল। ওরা দুজন দেখে খুব মারাত্মক ভয় পেয়ে যায় এবং দ্রুত তাড়াতাড়ি ওখান থেকে মানে কোনো মতে লাশটা মানে কবরটা আগের জায়গায় করে আগের মতো করে দ্রুত চলে আসে এবং রাত্রেই রাজা মিয়ার বাড়িতে চলে আসে। তো রাজা মিয়ার কাছে ওই জিনিসটা মানে হৃৎপিণ্ডটা যখন দেয়, রাজা মিয়া বলে তোরা তো খুব সাহসের একটা কাজ করেছিস। তখন ওরা বলে যে আমরা তো ওই লাশের মুখটা সরিয়ে ফেলেছিলাম, আমরা তো দেখেছি যে ওটা একজন বৃদ্ধ মহিলার লাশ। তখন বলেছিল যে তোদের তো মানা করেছিলাম, তো যাই হোক তেমন কোনো সমস্যা হবে না, তবে এই কাজটা করা উচিত হয়নি, এরকম রাজা মিয়া বলে আর কি। তারপরে রাসেল ভাই মানে এরপরে একদিন বলে যে তোরা তো ভালো একটা কাজ করেছিস, তো এক সপ্তাহ পর একটা ডেট দেয় যে এই রাত্রে তোরা দুজন আমার বাড়িতে আসবি, তোদেরকে আমি কিছু জিনিস শিখিয়ে দেবো। তো সত্যি এক সপ্তাহ পরে দুজন আসে। আসার পর ওরা যখন আসে দেখে যে উঠানে একটি ছাগলের মাথা বিচ্ছিন্ন
বডি থেকে একটু উঠে একটি ছাগল পড়ে আছে। তো আরেকটা জিনিস আছে ভাই, ছাগলের মাথা থেকে বডি বিচ্ছিন্ন, কিন্তু একটা ফোঁটা রক্ত সেখানে নাই, এক ফোঁটা রক্ত সেখানে নাই। এবং ছাগলের পাশেই একটি জায়গায় একটা বড় আকৃতির পায়ের ছাপ সে দেখতে পায়, দুটো পায়ের ছাপ, মানে মানে মানুষের যেরকম দুটো পা থাকে এরকম দুটো পায়ের ছাপ, কিন্তু পায়ের ছাপগুলো গোলাকৃতির এবং অসম্ভব রকমের বড়। তো দেখে ওরা বেশ ভয় পেয়ে যায় যে এখানে আসলে কি ঘটেছে, কি এখানে দাঁড়িয়েছিল। ওরা একটু ভয় পেয়ে, তাই হোক সে রাজা মিয়ার বাড়িতে যায়, রাজা মিয়ার সাথে কথা বলে। রাজা মিয়া তখন ওদেরকে কিছু বিষয় শিখিয়ে দেয় এবং বলে যে এই জিনিসগুলো কার্যকর হওয়ার জন্য তাদেরকে আরো কিছু কঠিন কাজ করতে হবে। ওরা সেটা রাজি হয়। তখন এর মধ্যে কি হয় আসলে ওই ওদেরকে শিখিয়ে ওদেরকে আর একটা বিষয় আনতে দেওয়া হয়। বলা হয় যে একটি মহিলা যিনি সুইসাইড করেছেন, এমন একটি মহিলা, এবং সুইসাইড করতে হবে সে যেন গলায় ফাঁস দিয়ে মারা গেছেন এমন কাউকে। তো এই ফাঁস দেওয়া যেই দড়ি বা যে ওড়না বা যেটা দিয়ে যে ফাঁস, ওই জিনিসটা তাদেরকে নিয়ে আসতে হবে এবং ওই মহিলা কবর দেওয়ার পর তার পাঁজরের 3টি হাড় নিয়ে আসতে হবে। এই ধরনের একটা মানে ভয়ঙ্কর একটা বিষয় তাদেরকে আনতে বলা হয়। তখন ওরা এই জিনিসটা মানে চিন্তা করে আমরা কোথা থেকে এটা আনবো এরকম মানে চিন্তা করতে থাকে। কিন্তু মানে এর মধ্যে ওরা মানে ওদের পাশের গ্রামে একটা মহিলা মানে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ওরা টার্গেট নেয় যে ওই মহিলার কবর থেকে ওই মানে নিয়ে আসবে এবং বহু কষ্টে মানে ওই মহিলার যেই মানে যে ওড়নাটা ফাঁস দিয়ে সুইসাইড করেছিল সেটাও ম্যানেজ করে এবং ম্যানেজ করার পর এবং সত্যি কবর করে রাসেল ভাই ওই 3টে হাড় তারা নিয়ে এসেছিল। নিয়ে এসে রাজা মিয়ার কাছে দেয়। আসলে রাসেল ভাই এই রাজা মিয়া ছিল একটা ধান্দাবাজ। তো ও এই বিভিন্ন লোকদেরকে দিয়ে ওদেরকে দিয়ে বিভিন্ন এই ধরনের ব্ল্যাক ম্যাজিক করার জন্য যে এলিমেন্টস গুলো প্রয়োজন এইগুলো আসলে ম্যানেজ করার চেষ্টা করছিল এবং এটা নিজের স্বার্থে কাজটা করছে। তো ওদেরকে দিয়ে এটা ওদেরকে একটা টোপ হিসেবে ব্যবহার করছে। বিপদ যদি পড়ে তো ওরাই পড়বে, সে পড়বে না। সেটাই। তো ওরা সত্যি ওই জিনিসগুলো এনে দেয় এবং এনে দেওয়ার পরে আর একটা বিষয় বলে থাকে যে পূর্ণিমার রাত্রে একটা বিশেষ মাঠে যেতে বলে। ওখানে বহরপুর গ্রামে একটা বিশাল একটা মাঠ আছে, বলে যে ওই মাঠে তোরা যাবি, যাওয়ার পরে দেখবি যে দুজন লোক, একজনের মাথায় কালো পাগড়ি আর একজনের মাথায় সাদা পাগড়ি, দুজন লোক মাঠের মধ্যে বসে কি যেন খাচ্ছে। তোরা দুজন চুপি চুপি গিয়ে দুইজনই মাথা থেকে পাগড়িটা নিয়ে দৌড় দিয়ে চলে আসবে। তো ওরা সত্যি ওরা ওই দিনে মাঠে যায় রাসেল ভাই। যাওয়ার পর দেখে সত্যি তো দুইজন লোক মাঠের মধ্যে মনে হচ্ছে কি যেন খাচ্ছে, মাঠ থেকে কি যেন নিয়ে খাচ্ছে। ওরা চুপি চুপি পিছনে গিয়ে রজব এবং ইমান এরা দুজন গিয়েই ওই পাগড়িটা নিয়ে দৌড় দেয়। দৌড় দেওয়ার পর পিছন থেকে অনেক ডাকাডাকি, কিন্তু ওরা তো আগের থেকে শিখিয়ে দিয়েছে পিছন থেকে ডাকলে ফেরা যাবে না, এরকম বিষয় তাদেরকে বলে দেওয়া আছে। ওরা সত্যি পিছন দিকে তাকায় না। কিন্তু অনেকক্ষণ দৌড়ানোর পরে হঠাৎ ইমান আলী খেয়াল করে যে ওর সাথে রজব নেই। ও চিন্তা করে কি ব্যাপার, রজব কোথায় গেল। ও চিন্তা করে হয়তো দৌড় দিয়ে রজব আর একদিকে চলে গেছে, ও আর একদিকে চলে এসেছে। ওই চিন্তা করে সে ওই পাগড়িটা নিয়ে ইমান আলী নিয়েছিল সাদা পাগড়ি। তো ওটা নিয়ে সে যখন রাজা মিয়ার বাড়িতে রাত্রে যায়, গিয়ে দেখে যে রজব তার আগেই ওখানে চলে এসেছে এবং সে সেন্সলেস হয়ে রাজা মিয়ার উঠানে পড়ে আছে। রাজা মিয়া তাকে বেশ মন্ত্রতন্ত্র বা ঝাড়ফুঁক করে তাদেরকে সুস্থ করে। কিন্তু রাসেল ভাই এই রজব কিন্তু ওই পাগড়ি আনতে পারেনি, সে আসলে আনতে পারে, সে ব্যর্থ হয়েছে। কিন্তু ইমান আলী এনেছিল। ওই ঘটনার পরে রাসেল ভাই রজব আস্তে 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 শুকিয়ে যেতে থাকে। মানে এমন ভাবে সে মানে শুকিয়ে গিয়েছিল যে কোনো মানুষ দেখলে মানে এটা ফিরে চমকে যাবে, এমন ভয়ঙ্কর তার চেহারা এবং এত চিকন হয়ে গেছিল রজব আলী, এবং ওইভাবে সে মারা যায়। তো একদিন মানে ইমান এবং এর ভিতরে কি হয়েছে, যেহেতু ইমানকে দিয়ে রাজা মিয়া অনেক কাজ করে ফেলেছে, এখন কিছু কিছু বিষয় ইমান আলীকে শিখিয়ে দিয়েছিল এবং ব্ল্যাক ম্যাজিক দুইজন একত্রে প্র্যাকটিস এবং এদের আসলে জ্ঞানই হারিয়ে ফেলেছিল, ভালো করছে না খারাপ করছে এরকম মানে অনেক বাজে কাজগুলো তারা দুজন একসাথে করতে পারে। এর মধ্যে রাসেল ভাই আমরা কিসের কাছ থেকে যেটা জানতে পেরেছিলাম ইমান আলীর কাছ থেকে, সেটা হচ্ছে এক রাত্রে ইমান এবং রজব দুজনে একই সাথে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করছিল। তো সরি ইমান মানে রাজা মিয়া আর কি। তো রাজা মিয়া ইমানকে বলে যে তুই একটু ঘরের ভিতরে যা, আমার একটু কাজ আছে। তো সে ঘরের ভিতরে গিয়ে বসে এবং রাজা মিয়া বাইরে অপেক্ষা করে এবং কি যেন তন্ত্রমন্ত্রগুলো পড়ছে। হঠাৎ মানে ইমান আলী ফিল করলো মানে কি যেন ধূপ ধাপ করে দূর থেকে দৌড়ে কিছু একটা আসছে, মানে মাটি কাঁপছে, মানে ভূমিকম্পের মতো। তখন সে ওই কৌতূহল হয়ে
ওটা পাটকুড়ির বেড়া ছিল, তো পাটকুড়ি বেড়া একটু ফাঁকা করে দেখলো যে আসলে বাইরে কি ঘটছে। তখন দেখলো যে রাজা মিয়ার সামনে একটা ভয়ঙ্কর আকৃতির কালো একটা জন্তুর মতো বসে আছে এবং রাজা মিয়ার সাথে কথা বলছে, এবং কথাগুলো ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যে মানে মানে খুবই মানে মোটা গলা একটা কণ্ঠ। তো এরকম কথা বলতে বলতে হঠাৎ রাজা মিয়ার মানে খুব করুণ স্বরে আর্তনাদ শোনা গেল। তো আর্তনাদ শোনার পরে সেও তখন ভয় থেকে বের হচ্ছে না ইমান আলী ঘর থেকে, এবং একটু পরে ইমান আলী মানে ফিল করলো যে ঠিক যেভাবে ধূপধাপ ধূপধাপ করে একটা জিনিস এসেছিল, ওই জিনিসটা ওইভাবেই দৌড়ে চলে গেল। তখন ও যখন ঘর থেকে বাইরে বের হলো, তখন কোথাও রাজা মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল। তো অনেক রাজা ভাই করে ডাকাডাকি করে, তারপরে গ্রামের লোকজনকে সে ডেকে তোলে। পরে রাজা মিয়ার লাশ মানে একটু দূরেই 100 থেকে 200 মিটার দূরে তার লাশটা উদ্ধার করা হয়েছে ভাই। তার দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন ছিল, আর তার শরীরে একটা ফোঁটা রক্তও ছিল না, মনে হচ্ছে যে কেউ যেন ওর রক্তটা খেয়ে গেছে। তো এই ঘটনা ঘটার পর হোসেন ভাই রজব মানে ইমান আলী অত্যন্ত ভয় পায়, এবং ভয় পাওয়ার পর সে মানে সবসময় মানুষকে বলতো যে আমাকেও তো মেরে ফেলবে রে, আমাকেও মেরে ফেলবে, আমি যেন কখন মরে যাই। তখন তার মস্তিষ্ক বিকৃত হতে শুরু করে। তার বাড়িতে রেখে দেওয়া হয় যখন, তখন অদ্ভুত ব্যাপার আসলে ওকে যখন বাড়িতে রাখা হতো বাইরে থেকে দরজাটা লাগিয়ে দেওয়া হতো, কিন্তু সকাল বেলা দেখতো সে ঘরে নেই, এবং তাকে সেন্সলেস অবস্থায় কবরস্থানের গেটে পাওয়া যেত প্রত্যেক দিন। সে যে কিভাবে যেত সে নিজেও বলতে পারে না। এভাবে তার সে আস্তে আস্তে পাগল হতে হতে পুরো দস্তুর একটা উন্মাদে পরিণত হয়, এবং রাজবাড়িতে বিভিন্ন সময় সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, এবং কাউকে দেখলে সে বলতো আমাকে মেরে ফেলবে রে, আমাকে মেরে ফেলবে। তার কথাটা এরকম ছিল সবসময়। এবং 2002 সাল পর্যন্ত আমরা ইমান আলীকে দেখেছি। এরপরে ইমান আলী যে কোথায় গেছে, আদৌ সে জীবিত আছে, মারা গেছে, বা কোথায় হারিয়ে গেছে, আজ 2002 সালের পরে আজ প্রায় 15 বছর 16 বছর ইমান আলীর আর কোনো হদিস নেই। হয়তো আছে বাংলাদেশের কোনো এক নামে, অথবা মরে গেছে, বা কোথায় আছে আমরা কেউ বলতে পারি না, তার ফ্যামিলির লোক কিছু বলতে পারি। তো আজকে রাসূল এই যে ব্ল্যাক ম্যাজিক, এর আগেও আমরা ব্ল্যাক ম্যাজিক, আমি বা উভয় অনেকে আমরা ব্ল্যাক ম্যাজিক অনেক ঘটনা বলেছি। মানে কৌতূহল যে মানুষকে কত করুণ পরিণতির দিকে নিয়ে যেতে পারে, এই ঘটনাই তার প্রমাণ। থ্যাংক ইউ সো মাচ। আমরা কয়েকটা জিনিস আপনার ভাই আপনি আজকে আসার জন্য আপনার কথা শেয়ার করবেন। আমরা কয়েকটা জিনিস একটু বলতে চাই। সেটি হচ্ছে যে নতুন বছরে আমরা আরো একটা জিনিস করেছিলাম, সেটা হচ্ছে যে একটা ভার্চুয়াল ফটো এক্সিবিশন আমরা করেছিলাম, যেটা আমাদের ভূতাফিল্মের যে পেজটা রয়েছে www.facebook.com/bhutafilm.travel, সেখানে গেলে আপনারা পাবেন। এবং আমরা চেয়েছিলাম যে আপনার এলাকার যে হন্টেড প্লেসগুলো আছে বা আপনার এলাকার যা কিছু আপনার কাছে ভুতুড়ে মনে হয় বা ভয়ঙ্কর মনে হয় সেগুলোর ছবি পাঠান। এবং আমাদের ভূতাফিল্ম যারা শোনেন এবং তারা অসংখ্য ছবি পাঠিয়েছেন, এবং এই ছবিগুলো একটার পর একটা সেখানে দেখতে পাবেন আপনারা। এবং সেই ছবিগুলো সম্পর্কে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে একটু বর্ণনা লিখবেন যে এই ছবিগুলো আসলে কি বিষয়ে, বা আমরা তো ছবিটা দেখছি কিন্তু এখানে কি ঘটনা, এবং যদি মনে হয় যে ভালো কিছু তাহলে আপনি এসে শেয়ার করতে পারবেন। আপনাকে লিখতে চান তাহলে এই ছবি সহ আপনি ইমেলটাও করে দিতে পারেন আমাদের কাছে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutafilm@fm। ভার্চুয়াল ফটো এক্সিবিশনে আপনারা পার্টিসিপেট করুন, এবং যাদের ছবি বা যাদের প্লেসের যে সমস্ত প্লেসের ছবি দিবেন সেই সমস্ত জায়গার ঘটনা যদি আপনাদের ভালো লাগে, ডেফিনেটলি উইল ট্রাই টু গো দেয়ার, অ্যান্ড আশা করবো যে আপনারা পার্টিসিপেট করবেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ভূতাফিল্মের যে পেজটা রয়েছে সেই পেজে আপনারা কমেন্ট করছেন, সেই কমেন্টগুলো আমি একটু পড়তে চাই। তারপর আমরা বাবু ভাইয়ের কাছে যাবো, বাবু ভাইয়ের একটা ঘটনা শুনবো আমাদের নেক্সট যে ব্রেকটার আগে। তো একটা ঘটনা শুনতে চাই বাবু ভাই, আজকে ঘটনা যেটা সেটা দেশে ঘটেছে না দেশের বাইরে ঘটেছে? দেশের ঘটনা শুনে ফেলি বাবু ভাই। আচ্ছা, এটা হচ্ছে নিতুর ঘটনা ভাই। নিতু তখন স্কুলে পড়তো, 8-9 পড়ে এই সময়কার। তো ব্যাক ইন লাইক 90s, আর্লি 90s এরকম আর কি, 90 সাল শুরু হচ্ছে। বেশি আগেরও না, আবার একদম সময়। এরকম একটা সময় ও এক সময় অসুস্থ হয়েছিল আর কি। তো বেশ মানে আপনার মানে নিউমোনিয়া টাইপের আর কি, হাসপাতালে অ্যাডমিশন নিয়ে থাকতে হয়েছিল কিছুদিন। তো হাসপাতালে যখন ভর্তি হয় তখন হাসপাতালগুলো তখনকার সময় এত ফ্যাসিলিটেড ছিল না, মানে আলাদা আলাদা রুম, এবং রুমগুলোর ভিতরে বেশ ফাঁকা ফাঁকা, মানে পুরনো আর কি টাইপের ছিল। যাই হোক, সন্ধ্যার পরে ওর সাথে ওর আম্মু থাকতো। রাতের বেলা ওর আম্মু ওর বাসায় যেত, আবার রাতে ব্যাক করে আসতো 9টা 10টার সময়।
তো একদিন মৃত্যু শুয়ে আছে আর কি। এরকম সময় দেখে একটা বারান্দার কাছ থেকে একটা ছোট বিড়াল, খুব ছোট বিড়াল, মানে কেবল হওয়ার থেকে একটু বড়, আচ্ছা, মিউ মিউ করছে দরজার কাছে বসে। এবং ওই বারান্দার মধ্যে হালকা একটা লাইট জ্বালানো ছিল, লাল বাতি, মানে যে নর্মাল যে আমাদের আগে ফিলামেন্ট বাল্বগুলো, সেই বাল্বের আলো পড়ছে। আর ওদের রুমের মধ্যে সামান্য একটা লাইট লাগানো ছিল, যে রুমে ও মানে শুয়েছিল। বেশ একটা কেমন জানি একটা মানে রহস্যজনক একটা বিড়ালটাকে লাগছিল দূর থেকে। এবং বিড়ালটা মোস্টলি হচ্ছে ব্ল্যাক, মাথার কাছে কালো, বডির বাকি অংশটা সাদা, এরকম মানে চিটচিট আছে কিছু। তো বিড়ালটা মিউ মিউ করছে এবং ওর দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে। তো ও জিনিসটাকে দেখে খারাপ কিছু ভাবে না বা ভয় পায় না, কারণ ওর কাছে বেশ রহস্যময় লাগতে থাকে। তো কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হাত দিয়ে বিড়ালটাকে এভাবে ডাকে, হাত দিয়ে জাস্ট ডাকার পরপরই বিড়ালটা আস্তে করে উঠে আসে, এসে ওর খাটের কাছে নিচে দাঁড়িয়ে থাকে। তো ওখানে দাঁড়িয়ে থেকে বিড়ালটা মিউ মিউ করছে। তো ওর ইচ্ছা করছে যে খাট থেকে নেমে বিড়ালটাকে ধরার। তো অনেক কষ্টে সেই বিড়ালটাকে নিচে যেয়ে তুলে নিয়ে আসে, এনে তার বিড়াল পাশে রাখে। এবং দেখা যায় বিড়ালটা ঠিক তার কাছে বসে আছে এবং বেশ আদর দিচ্ছে আর কি, বিড়াল যেরকম করে আর কি। তো রাতের বেলা ওর মা যখন আসে তখন বিড়ালটাকে দেখে তার মা খুব মানে আপনার রাগ করে যে তুমি অসুস্থ এই বিড়াল কোথেকে পাইছো। তো বলে যে আমি বিড়ালটাকে আমি বারান্দায় পেয়েছি, ও আসছে এখানে আমার কাছে দাঁড়াইছে। মা বলে না, বিড়াল তো রাখা যাবে না সাথে। ও আবার খুব একগুয়ে হয়ে যায়, মানে কান্নাকাটি, সে বিড়াল ছাড়বে না। তো ওর মা এটা নিয়ে খুব করতে থাকে, দেখে অসুস্থ, ওকে পাড়াপাড়ি করলে সমস্যা হবে। তো বিড়ালটাকে ওর কাছ থেকে নিয়ে ওর মা বলে আচ্ছা পাশে থাক, এখানে থাক, তোমার সাথে দেখুন। তো সে তারপর ছাড়বে না। তারপর ওর মা বিড়ালটাকে সাইড করে রাখে। যেটা হয় বিড়ালটা মাটিতে শুয়ে চুপচাপ শুয়ে থাকে এবং ওর দিকে তাকিয়ে থাকে, মিউ মিউ করে, মানে ইটস লাইক এ পেট ক্যাট, এরকম একটা অবস্থা হয়ে গেছে বিড়াল, পোষা বিড়ালের মতো। ডাক্তার এসে বলে যে বিড়াল কোথেকে আসছে। ওর মা বলে যে বিড়াল তো এখানে পাইতে এসে। যাই হোক, কোনোভাবে বিড়ালটাকে ওর কাছ থেকে সরানো যায়নি, আশেপাশে থাকছে। এবং যখন অসুস্থ হয়ে যায় বিড়ালটাকে ও নিয়ে যেতে চায় বাসা। তো ওরা কেউ নিবে না, ওর মাটা নিতে দিবে না। সে জোর করে বিড়ালটাকে বাসায় নিয়ে যায়। তো বিড়ালটাকে যখন নিয়ে যায়, বিড়ালটা ওর একেবারে মানে খেলার সাথীর মতো হয়ে যায়। এর মধ্যে কিছুদিনের মধ্যে বিড়ালটা একটু বড় হয়ে গেছে এবং বিড়ালটা আপনার ওইখানে মানে আপনার রুমের মধ্যে চলাফেরা করে, ওর বিছানায় শুয়ে থাকে, জাস্ট লাইক পোষা বিড়ালের মতো। কিন্তু ওর বাবা মার খুব মানে রাগ ছিল বিড়ালটার প্রতি। এই 2-1 মাস থাকছে, তারা তার সাথে মানায় নিতে পারেনি বিড়ালটার সাথে। ওর বাবা মা কি করে, ওই বিড়ালটাকে একদিন ওর বাবা প্ল্যান করে যে দূরে ফেলে দিয়ে আসা। এবং ওরা যথারীতি একজন মানে ওদের বাসার কাউকে আসলে বলে যে বিড়ালটাকে নিয়ে যেতে, এবং ওদের বাসার কেউ একজন বিড়ালটাকে নিয়ে চলে যেত। জিনিসটা ওকে জানানো হয় না। তো ও পরে যখন বিড়াল খুঁজে পায় না, বাপ মাকে বলে যে আমার বিড়াল এই কই, বিড়াল একটা নামও দিছিল। তো বলে যে না, ওর বিড়াল তো কোথায় চলে গেছে আমরা জানি না, এটা তো নিজের থেকে এরকম চলে গেছে। তো কথাটা শুনে ও খুব মন খারাপ করে। কিন্তু রাতের বেলা ওদের বাসায় ওর মা শুনতে পায় যে ওর রুম থেকে বিড়াল ডাকতেছে, একটা বিড়ালের ডাক, লাইক বিড়াল যেভাবে ডাকতো ঠিক জাস্ট লাইক দ্যাট। তো ওর মা বলে বিড়াল কোথা থেকে ডাকতেছে, এবং দেখে যে মানে ওর মা কি করে, বিড়ালকে নিয়ে আসছে বা সামহাও এটা ব্যাক করছে। ওর মা আস্তে আস্তে রুমে যায়, গিয়ে দেখে যে রুম খালি, কোনো বিড়াল নেই, কিছু নেই, এবং ডাকটাও থেমে গেছে। তো ওর মা খুব এটা নিয়ে কনসার্ন হয় যে বিড়াল ডাকে আবার গেলে থেমে, উনি যখন আবার গেট লাগায় চলে আসে আবার বিড়াল ডাকে, এরকম একটা সিচুয়েশন। তো ওর মা খুব হয়ে যায়, সারা রাতি উনি এরকম মানে একটা প্রবলেম পড়ে উঠে ড্রয়িং রুমে বসে থাকে। এবং এরপরে যেটা হয়, ওর মা এই বিড়ালের ডাকটা তার একটা মানে ফোবিয়ার মতো হয়ে যায়, সবসময় উনি বিড়ালের ডাক শুনতে পান, মানে রাত হলেই সন্ধ্যার পর থেকে ওরকম বিড়ালের ডাক শুনতে পান। তো একদিন রাতের বেলা ওর আম্মা নাকি যায় ওর রুমে, ও যখন ঘুমায় ছিল, মানে ওই ইনি তো ঘুমায় আছে এবং ওই বিড়ালের ডাক শুনে আম্মু আস্তে আস্তে, তখন মনে করেন 10টা-11টা বাজে রাত, এরকম সময় উনি ওই রুমে যান। তো রুমে যে উনি ওই গেটটা যখন নিকট দেখে, এখন উনি শুনতেছে ওই রুমের মধ্যে একটা গড় 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 শব্দ হচ্ছে, বিড়াল যেরকম শব্দ করে অনেক সময়, হ্যাঁ, কিন্তু বিড়ালটা মনে হচ্ছে একটু রাগ টাইপ, মানে গড় গড় করতেছে। তো উনি গেটটা খুলে যে উনি দেখে খুবই আশ্চর্য একটা জিনিস, যে একটা প্রাণীর মতো কিছু একটা, ইটস নট লাইক মানে মানে কি বলে, মানুষের মতো না আবার বিড়ালের মতো না, কিন্তু মুখের কাছে মনে হচ্ছে কিচ্ছু নাই, একটা ইসের মতো দেওয়া, কাপড়ের মতো এরকম পরা, মানে একটা মানুষ যদি মাথায় ঘুমটা দিয়ে রাখে কাইন্ড অফ লাইক দ্যাট। এবং সেটা ওই নিতু শুয়ে আছে, তার মাথার কাছে গড় 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 করছে এবং শব্দটা বিড়ালের মতো। উনি যখন রুমে ঢুকে সেই জিনিসটা ওনার দিকে মুখ ফিরে তাকায় এরকম, অ্যান্ড অন্ধকারের মধ্যে মানে আধো অন্ধকারের মধ্যে উনি বেশ ভয় পেয়ে যায় জিনিসটা দেখে যে এরকম কি, এবং ওনাকে দেখেই ওনার তপ করে সেটা চলে যায়, মানে লাইক মাটিতে পড়ে খাটে নিচে চলে গেছে।
উনি চিৎকার করে উঠে, মানে একটা সাউন্ড করে উঠে, আচ্ছা। সাউন্ড করে লাইট জ্বালায়, ওর আব্বু আসে, এসে বলে যে কি হয়েছে, তো উনি বলে যে আমি এরকম প্রায় এখানে এরকম বিড়ালের ডাক শুনতাম এবং ই করতাম, তো মৃত্যুকে ডাক দেয় যে তুমি কি কোনো বিড়ালের ডাক শুনছো বা সামথিং লাইক দ্যাট। উনি তো বলে যে আমি বিড়ালের ডাক শুনছি, মানে বিড়াল মনে হয় আসে এখানে। বলে আসে মানে, বলে জানি না, ও এখান থেকে আসে, এসে আমার সাথে দেখে, আমার সাথে খেলা করে এবং তারপর সে চলে যায়। তোমরা ওকে কি করছো, তোমরা ওকে ফেলে দিয়ে আসছো কোথাও? ওর মাকে জিজ্ঞেস করে, তো ওর মা বলে যে ওর এই ধরনের বিহেভিয়ারটা বেশ অ্যাবনর্মাল ছিল, সে বিড়াল ওর সাথে খেলা করে, বিড়াল আসে রুমে চলে যায়, এই সময় কাছে অ্যাবনর্মাল লাগে এবং ওর আচরণগুলো খুব একটা চেঞ্জ হতে থাকে, মানে শি স্টার্টেড টু মানে বি লাইক আপনার এক্সেন্ট্রিক, মানে নিজের মতো হয়ে যায় সে, দেখা যাচ্ছে যে তার নিজের যে নর্মাল কাজগুলো করে না। এবং ওর মা একজন নিজের সাথে কথা বলে যে আমার মেয়ের এরকম একটা বিড়াল পাইছিল, এরকম কাহিনী, এবং আজব কিছু কথা বলে যে রাত্রেবেলা ওর রুমের মধ্যে বিড়াল ডাকে এবং জিনিসটা খুব ভৌতিক কিছু, এরকম ভাবে ওর মা মনে হয় এবং কথা বলে একজন সাথে। তখন উনি বলে যে আপনার মেয়ের হয়তো কোনো কিছুর নজর লাগছে বা কিছু, এবং অনেক সময় দেখা যাচ্ছে এই ধরনের জিনিস এই পশু পাখির ফর্মেটে এসে হাজির হয়। তো আপনি এক কাজ করেন, আপনার বাসাটা বন্ধ করে দেন, ওর এটা বলে। তো এটা বলার পরে উনি হুজুরকে বলেন যে আপনি যে প্রসিজার করার আপনি করে দেন। আচ্ছা। তো ওই হুজুর এসে একদিন দিনের বেলা ওদের বাসার ওই রুমের চারপাশে এরকম কিছু এরকম দোয়া লিখে বাসাটাকে বন্ধ করে দেন। তো যখন বন্ধ করে দেন, ওই দিন রাত্রে সন্ধ্যার পর থেকে রাসেল ভাই ওই বাসার আশপাশে মানে শুধু মনে হচ্ছে যে খুব মানে মানে রাগী বিড়াল যেরকম ঝগড়া করে সেরকম টাইপের গড় 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 বিড়াল, মানে খুবই ভয়ঙ্কর টাইপের মানে লাগতে থাকে। এবং আশ্চর্যের ব্যাপার, বিড়াল ডাকটা শুনতেছেন উনি, ওর মা এবং ওর বাবা, আর কেউ কিন্তু শোনে না। আর ও ওখান থেকে পাগলের মতো বলতেছে তোমরা কি করছো, তোমরা ওকে আসতে দিচ্ছ না, মানে ওই নিতু ভিতর থেকে বলতেছে। তখন ওর বাবা মা ওর কাছে যায়, বসে, এবং রাত্রে ওরা লাইটটা মানে জ্বালায় রুমে শোয়, কিন্তু ওদের মনে হচ্ছে যে কেউ একজন এসে মানে ওই রুমের মধ্যে ঢুকবে, এবং বিড়াল মনে মারামারি করতেছে এবং মানে খুবই ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স ওদের, অ্যাকর্ডিং টু দেম, যারা এই সময়টা মানে স্পেন্ড করছে তারা বলছে যে ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স, কারণ হঠাৎ মনে হচ্ছে জানলা ভেঙে কেউ চলে যাবে, এরকম একটা অবস্থা। এবং মানে বিড়ালের কিন্তু বিভিন্ন রকমের ডাক আছে রাসেল ভাই, যেটা অনেক সময় খুব ভয়ঙ্কর লাগে, এবং এরকম চলে তাদের বাসায় একদম ফজরে আজান পর্যন্ত এরকম ডাক চলে। এবং দেখা যাচ্ছে নীতিও বেশ অ্যাগ্রেসিভ হয়ে যায় বিড়ালটার জন্য, যে মানে ও নিজেই বুঝতেছে না ও কি বলতেছে, যে মানে বিড়ালটার প্রতি আলাদা একটা ফ্যাসিনেশন, এরকম কিছু একটা ব্যাপার। অ্যান্ড দেন ওই হুজুরকে আবার ডাকা হয়, ডাকার পরে ওর এসে বলে যে ওই হুজুর এসে বলে যে আপনার মেয়ের উপর প্রভাব খাটিয়েছে তো, এবং ওটা ওর কাছে ছিল, এটা সম্ভবত হাসপাতাল থেকে ওর আসছে কোন রকম পিশাচ এবং মানে জিন আর কি, যেটা আপনার এরকম করে, এবং ওকে ঝাড়ানো দরকার। তো ওকে ওরা ঝাড়ানোর পরে এবং বলে যে আপনারা বার্ধক্য বাসা থেকে চলে যান। বিড়ালটাকে কি করছেন তো জিজ্ঞেস করা হয়। তো যাকে দিয়ে পাঠানো হয়েছিল বিড়ালটা, সেটা হচ্ছে যে ওদের বাসায় একটা লোক আসতো, মানে যে কাজ করতো আর কি, ওই কাঠটাটের কাজ করতো আর কি, তার কাছে দেওয়া হয়েছিল। সে বলে যে বিড়ালটা কি করছিল, বলে যে আমি যে ওখানে কাজের মহিলার ছেলের কাছে দিয়েছিলাম, সে যে দূরে ফেলে দিয়ে আসছিল। তো পরে কাজের মেয়ে ছেলেকে ডাকা হয় বিড়ালটা কোথায় ফেলছিল, সে বলে যে এখান থেকে মানে আমাদের বাসার থেকে দূরে ওইখানে নদী ছিল, তো এখনো আছে মনে হয় ওই যে আপনার ওই ইসের দিকে, যেটা নাকি হাজারি বাগটাক ছাড়া যে জায়গাটা, তো বলে যে নদীর কাছে নিয়ে বিড়ালটাকে ছেড়েছে। তারপর কি ওখানে কাজের ছেলেটাকে যে ওখানে যে ছেড়ে দিচ্ছে, তো বলে কি আশ্চর্য ব্যাপার, বিড়ালটাকে যখন ছাড়ছে সে নাকি মানে বের হয়ে একটা লাফ দিয়ে পানিতে পড়ছে এবং পানির তলে চলে গেছে, মানে ডুব দিয়ে পানির তলে চলে গেছে। এবং এবং ওই ছেলেটার যে বিড়ালটাকে ছাড়ছিল তার নাকি অনেক জ্বর আসছিল, এবং সে এমন ভয় পাইছিল ওই ছেলেটা, এবং সে এমন ভয় পাইছিল যে সে আর ওই মানে ধারে কাছে কতদিন ওই বাসার এখান থেকে আসেনি। এবং ওই ছেলে নাকি অনেক ভয় পাইতো, এবং রাতের বেলা কি যেন ওর কাছে আসতো, এরকম মানে বলছে যে লম্বা টাইপের মুখ নিয়ে এসে ওকে ভয় লাগে। তো ওই ঋতুরা ফাইনালি আর কি, তো ওখান থেকে মানে ঋতু চলে যায় আর কি, অন্য জায়গায় ওরা বাসা ভাড়া নিয়ে থাকে আর কি, ওখানে থাকে না, এবং মানে কারণ বাবা মা চায় না যে ছেলে মেয়ের কোনো এই ধরনের অনিষ্ট বা সামথিং লাইক দ্যাট, এই ছিল কাহিনী। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, আশা করছি সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি 88 FM and Joe Furti FM. The night comes alive with Ramin Form. Bhoot FM. The night comes alive with Ramin Form.
সব সময় ফুর্তি রেডিও এফএম। আমি রাস্তার আছি সাথে, অ্যান্ড দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামীণ ফোন। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের সাথে রেডিও ফুর্তি যে পেজ আছে সেখানে অনেকে লিখছেন যে রাসেল ভাই আছে একটু বেশি ভয় লাগছে। এমডি আবু হাসান, এমডি মোকাররম এটা লিখেছেন। আবু হাসেন আমাদের সঙ্গে আছেন, তার কাছেও ভালো লাগছে, তিনি তাই জানিয়েছেন। আমাদের সঙ্গে আছেন মোহাইমিনুর রহমান 21 সহ আরো অনেকে এখানে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে। তাহমিনুল বাসা আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, AKL লস্কর এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, শাকিল আছেন দেখতে পাচ্ছি, তিনি অ্যাপ দিয়ে শুনছেন, অ্যাপের ছবি আপলোড করেছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাদমান মুন্সি, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি গোলাম কিবরিয়া, এছাড়াও নজরুল ইসলাম প্রান্ত আমাদের সঙ্গে আছেন, শিশির আমাদের সঙ্গে আছেন, বাপ্পি আহমেদ আমাদের সঙ্গে আছেন, আরো অনেকে। আমি এখন এই মুহূর্তে যেটা করবো সেটা সরাসরি চলে যাব আজকে এখন এই মুহূর্তে আপনার ভাইয়ের কাছে না, এখন চলে যাব আমরা ফার্নানের কাছে। এবং ফার্নান তার যে ঘটনাটা, আপনারা সবাই মেডিকেলের ঘটনা অনেক পছন্দ করেন, তো এই ঘটনাটি মেডিকেল নিয়েই। চলুন আমরা এই ঘটনাটি শুনে আসি সরাসরি আমরা ফার্নানের কাছ থেকে। সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। আমি পুরান ঢাকা থেকে এসেছি, আর আজকে যে ঘটনাটা শেয়ার করবো, ঘটনাটা আমাকে শেয়ার করেছেন জিকো ভাই, ওনার বড় ভাইয়ের একটা ঘটনা। তো ওনার বড় ভাই একজন MBBS ডক্টর, এবং ওনার একটা জীবনের একটা পর্যায়ে উনি যেটা করেন যে ওনার যে দেশের যে বাড়ি, গ্রামের বাড়ি যেখানে, সেখানে একটা হাসপাতালে বেশ কিছু সময় ধরে উনি চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। ওখানে বেশ 6 মাসের মতো সে ওখানে বসতেন ওই হাসপাতালে। তো ওই সময়টাতে একটা ঘটনা তার সাথে ঘটে, এবং এই ঘটনাটাই আজকে শেয়ার করবো। তো ওনার যে কাজটা মেইনলি ছিল যে সব পেশেন্টদের দেখার পরে যে কোনো ধরনের যদি বেওয়ারিশ লাশ আসতো, সেই লাশগুলোকে পোস্টমর্টম করা। আচ্ছা, তো এই ঘটনাটা যে সময়টাতে ঘটে ঠিক তার প্রায় মাসখানিক ধরে এরকম বেওয়ারিশ আসেনি। আচ্ছা, অফ ছিল আসাটা। তো হঠাৎ এক শীতের রাতে, মানে অনেক ঠান্ডা পড়েছিল সে রাতে, যেটা হয় যে খুব একটা পেশেন্টও ছিল না এই হাসপাতালে, যেহেতু গ্রামের একটা হাসপাতাল, তারা খুব তাড়াতাড়ি মানে উনি ওখান থেকে চলে আসবে, বাসায় ফিরে যাবে। তো উনি 6টা কি 7টা এরকম একটা সময় মানে বের হতে যাবে, ঠিক তখনই একটা লাশ আসে, মানে অ্যাক্সিডেন্টে নিহত একটা লাশ হাসপাতালে আসে, এবং ওই লাশটার পরিচয় পাওয়া যায়। অনেকক্ষণ ধরেই তারা চেষ্টা করে আশেপাশের এলাকার লোকজন যে লাশটা আসলে কোথেকে এসেছে, হাইওয়ে রোডের উপরে লাশটাকে পাওয়া যায়, তার পরিচয় পাওয়া যায়। তো যেটা হয় যে তাকে তৎক্ষণাৎ ওই লাশটার পোস্টমর্টম করার নির্দেশ আসে। আচ্ছা, তো উনি যেটা করেন, যেহেতু উনি এই কাজটা অনেক আগে থেকেই করে আসছেন, তো কাজটা ওনার জন্য খুব একটা কঠিন কিছু না, রেগুলার কাজের পথে। তো উনি যখন লাশটাকে দেখলেন, তো দেখার পর উনি নিজেই অনেক ভয় পেয়ে গেল আসলে, কেননা এরকম অবস্থায় লাশ এর আগে কখনো তিনি দেখেন। তো লাশটার অবস্থা এরকম ছিল যে গলা থেকে পা পর্যন্ত সম্পূর্ণভাবে লাশটার কোনো সমস্যা নেই, একদম ফ্রেশ, কোনো ক্ষত ছিল নেই। যেটা হয়েছিল যে মাথার যে সাইডটা, ওখান থেকে প্রায় 80% মতো থেতলে গিয়েছিল, খুবই ভয়ানক একটা অবস্থা। যে কোনো লাশটাকে দেখলেই মানে ভয় পেয়ে যাবে এরকম একটা অবস্থা। ইভেন সে নিজে এত দিন ধরে পোস্টমর্টম করছিল, কিন্তু এইরকম অবস্থার লাশ সে কখনই দেখে। তো উনি যেটা করলেন যে যেহেতু সেই রাতের মধ্যেই, রাত 10টার মধ্যেই নাকি পোস্টমর্টমের রিপোর্ট পাঠাতে হবে পুলিশ স্টেশনে, সেই জন্য উনি যেটা করলেন যে সে রাতেই পোস্টমর্টমের কাজটা সেরে ফেললেন। তো উনি যখন পোস্টমর্টম করছিলেন, তখন যেটা হয় যে ওনার সাথে যে একজন ডক্টর ছিল, উনি যখন করছিলেন তখন ওনার কাছে মনে হচ্ছিল যে লাশটার হাত পা হঠাৎ করে নড়ে চড়ে উঠতেছে, এরকম মানে এখন পর্যন্ত লাশটাতে মনে হচ্ছে লাইফ আছে। তো উনি তখন মনে হচ্ছে লাইফ আছে, হ্যাঁ, হাত পা নড়তেছে, এরকম হঠাৎ করে ওনার কাছে বারবার মনে হচ্ছিল। এবং উনি এনশিওর হচ্ছিল, তার সাথে যে ডক্টরটা ছিলেন তাকেও জিজ্ঞেস করছিলেন যে তুমি কি এরকম কিছু দেখেছো? তো সেও বললো যে হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছিল যে হঠাৎ করে হাত পা নড়ে উঠছে লাশটার। তো তারপরে ওনারা পোস্টমর্টম করে, এবং পোস্টমর্টম করার সময় উনি যেটা করেন যে লাশটার পায়ের কাছ থেকে বেশি কিছু মানে মাংস নিয়ে ওনার ফেসটাতে সার্জারির মতো একটা করে, যাতে লাশটাকে এরপরে নেক্সট টাইম কেউ দেখতে যাতে ভয় পেয়ে না। মানে লাশটার অবস্থা এতই খারাপ ছিল যে এটাকে যে কেউ দেখবে তার মনে এটা একটা প্রতিচ্ছবি থেকে যাবে, এবং সে ভয় পাবে। এই জন্য সে কিছু পার কাছ থেকে কিছু মাংস নিয়ে তার মাথায়, ওই লাশটার মাথায় মানে ফেসের এখানে কিছু সার্জারির মতো করলেন, যাতে লাশটাকে একটু মানে মোটামুটি দেখার যোগ্য মনে হয়। আচ্ছা,
তারপর উনি লাশটাকে মানে কাজ শেষ করে উনি ওনার তখন বাজে রাত 10টা, উনি ওনার বাসায় যাবেন। ওনার বাসা ছিল সেই গ্রামের একটু ভিতরে, মানে ওনাদের হাসপাতালটা থেকে প্রায় 5 মাইলের মতো পথ তাকে যেতে হবে। নর্মালি হাসপাতাল থেকে বের হয়ে দেখলেন যে বাইরে প্রচুর ঠান্ডা, প্রচন্ড কুয়াশা, আশেপাশে ছোট যে টং দোকানগুলো সবগুলো একদম বন্ধ হয়ে গেছে, কোনো রিক্সাও পাওয়া যাচ্ছে না। এই এলাকায় কিছু কিছু রিক্সা যেগুলো ব্যাটারি চালিত রিক্সা, মানে সে রাত্রে কোনো কিছুই ছিল না। সেই একটা সময় তার মনে হচ্ছিল যে সম্পূর্ণ রাস্তা হয়তো বা তাকে হেঁটেই যেতে হবে। আচ্ছা। এবং যখন সে হাসপাতাল থেকে বের হয়ে হাইওয়ে রোডটাকে ক্রস করে নিচে নেমে যাবে, মানে গ্রামের পথ ধরে ভিতরের দিকে যাবে, তখনই তার কাছে হঠাৎ করে রাস্তার উপরে একটা জিনিস চোখে পড়ল। সেটা হচ্ছে রাস্তার একটা পাশে জমাট বাঁধা বেশ কিছু রক্তের দাগ। আচ্ছা। তখন এটা দেখার পরে সে বেশ মানে একটু খারাপ লাগলো যে হয়তো বা ওই লাশটাই এখানেই অ্যাক্সিডেন্ট করেছিল, যেহেতু এই হাইওয়ে রোডটা থেকেই লাশটাকে নেওয়া হয়েছিল হাসপাতালে। তারপর উনি যেটা করলেন যে ওনার বাসার উদ্দেশ্যে হাঁটতে থাকলেন, কোনো কিছুই সে পাচ্ছিলেন না। একটা পর্যায়ে তার কাছে মনে হচ্ছিল যে ব্যাক করে সে মানে হাসপাতালেই চলে যাবে, কেননা এরকম তার কাছে এরকম একটা ভয় লাগতেছিল এবং অস্বস্তি লাগতেছিল যে তার কাছে মনে হচ্ছিল যে আমি বাসায় না ফিরে হাসপাতালে আবার ফিরে যাই। সে চিন্তা করে যে আমি বাসায় ফোন করে যে হাসপাতালে আবার চলে যাই। আবার একটা সময় চিন্তা করে যে না, আমি বাসায় চলে যাই, যেহেতু লাশটা হাসপাতালে রয়েছে। তার কাছে খুব মানে অস্বস্তি ফিল করতেছিল, সে তার কাছে ভালো লাগতেছিল না যে সে কি করবে আসলে। তো একটা পর্যায়ে এরকম করতে করতে সেই গ্রামের রাস্তা যখন সে হাঁটছিল, হঠাৎ করে দেখলো যে দূর থেকে একটা রিক্সা তার সামনেই এসে দাঁড়ালো, এবং রিক্সাটা ছিল ব্যাটারি চালিত রিক্সাগুলোর মতো একটা রিক্সা, এবং ওটাতে একটা রিক্সাওয়ালা বসা ছিল। এবং রিক্সাওয়ালা ওনাকে বললেন যে আপনি কোথায় যাবেন, আপনাকে আপনার গন্তব্যস্থলে আগে পৌঁছে দেবেন। উনি একটু চিন্তা করলেন যে না ঠিক আছে, যেহেতু রিক্সাটা পেয়ে গেছি এখন বাসার উদ্দেশ্যে যাওয়া যাবে। এবং রিক্সাওয়ালার বর্ণনাটা আমি এভাবে দিব যে যে রিক্সাওয়ালাটা বসা ছিল ওনার সম্পূর্ণ শরীর চাদরে ঢাকা ছিল, মুখে একদম জাস্ট চোখটা দেখা যাচ্ছিল, আর বাকি সবকিছুই মানে শীতের জন্য সে মানে শীতের কাপড় চোপড় পরেছিল, এরকম একটা অবস্থা। আচ্ছা। তুমি বললো যে আমাকে এই জায়গায় নিয়ে যেতে হবে, বাজার বা এই বাজার এখানে নামিয়ে দিতে হবে। তো রিক্সাওয়ালা তাকে একদম সুন্দর মতো তার বাসার সামনে যে বাজারটা সেখানে তাকে নামিয়ে দেয়। এবং যখন সে রিক্সা থেকে নেমে 50 টাকার একটা নোট ওই রিক্সাওয়ালাকে দিতে যাবে, তখন রিক্সাওয়ালা তাকে বললেন যে স্যার আমি ভাড়া লাগবে না, আমাকে জাস্ট একটা ছোট্ট উপকার করবেন। আচ্ছা। এই কথা বলে রিক্সাওয়ালা তার পকেট থেকে বের করলো একটা কাগজ বের করে তার হাতে দিল, এবং সেটা দেওয়ার সাথে সাথে রিক্সাওয়ালা রিক্সাটা চালিয়ে চলে গেল, আর কিছুই সে বলল। এবং সে নিজেও হাতে একটা হাতে কাগজ এবং একটা হাতে ওই 50 টাকার নোটটা নিয়ে সে নিজেও চিন্তা করতে থাকলো যেটা আসলে কি হলো, মানে এটা আসলে কি দিল আমাকে আসলে, আমি ভাড়াটাই বা সে নিল না কেন। একটা পর্যায়ে সে তার নিজেকেই আশ্বস্ত করতে লাগলো যে যেহেতু সে গ্রামের একজন ডক্টর এবং একদম সদর হাসপাতালই ওনার পোস্টিং, তো গ্রামের অনেক মানুষকেই সে মানে ফ্রিতে ট্রিটমেন্ট দিয়ে থাকেন। তো ওনার কাছে মনে হচ্ছিল যে ওনার কাছে যে ছোট্ট একটা সাহায্যের কথা বললো, এটা হয়তো ওনাকে হয়তো কেউ চিনে থাকে, ওনারই হয়তো কোনো পেশেন্ট ছিল। তো ওনাকে জাস্ট মানে ভাড়াটা না নিয়ে জাস্ট তাকে একটা সম্মানার্থে তাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেছে, এরকম কিছু একটা। বা কোন মেডিসিন বা কিছু একটা পরে তার কাছে হয়তো নিতে আসবে, মানে কোন দরিদ্র মানুষ এরকম দাবি করবে এরকম কিছু একটা। তো সে জাস্ট রীতিমতো তার বাসার কাছে এসে মানে সে বাসায় ঢুকে গেল, এবং সবকিছু নর্মালি ছিল। বাসায় আসার পরে তার ওই লাশটার কোথাও সে আস্তে আস্তে ভুলে যাচ্ছিল, এবং যখন সে রাত্রে ঘুমাতে যাবে তখন তার হঠাৎ করে ওই ছোট্ট কাগজটার কথা মনে পড়ল যে আমাদের একটা কাগজ দিয়েছিল, ওটাতে আসলে কি লেখা সেটা তো দেখা হয়নি। তো সে যেটা করলো, বিছানায় ঘুমানোর সময় সেই কাগজটা হাতে দিয়ে দেখলো, এবং কাগজটা যখন সে খোলার সাথে সাথে সে বেশ অবাক হয়ে গেল। সে দেখলো যে ওটা নর্মাল কোনো কাগজ ছিল না, ওটা ছিল তার হাসপাতালের যে প্রেসক্রিপশন, যেটাতে তার হাসপাতালের নাম লেখা এবং তার নিজের নামও লেখা আছে প্রেসক্রিপশনটাতে। এবং ওই প্রেসক্রিপশনটাই তাকে ওই রিক্সাটা দিয়েছে, এবং প্রেসক্রিপশনের মাঝখানে লেখা ছিল যে আমাকে আর কষ্ট দিবেন না, আমাকে কাল সকালের মধ্যেই কবর দেওয়ার ব্যবস্থা করেন। জাস্ট এই কথাটুকু লেখা ছিল। আচ্ছা। তখন এই কথাটা পড়ে মানে সে মানে একদম যেটা বলবো যে একদম ঠান্ডা হয়ে গেল, যেটা কি লেখা আসলে, এবং এটা আসলে কে, মানে ওই লোকটা কে ছিল আসলে, তাকেই বা কেন এই কাগজটা দিতে আসলো। ওই রিক্সাটা তো তার একদমই অপরিচিত, এর আগে কখনোই সে তার সাথে কথা বলেনি, এবং আসলে কে ছিল সে তার সেই রাতে একদম প্রচন্ড ভয় পাচ্ছিল, এবং বারবার তার কাছে মনে হচ্ছিল যে লাশটা সে পোস্টমর্টম করে আসছে ওই লাশটাই নাকি রিক্সাওয়ালাটা।
আচ্ছা। বেশ মানে ভয় পাচ্ছিল এবং সে যেটা হয় সারা সে ঘুমাতে পারেনি এবং ভোরের দিকে সে হাসপাতালের দিকে রওনা হয় এবং হাসপাতালে যে যারা কর্তব্যরত লোক ছিল তাদের সবাইকে মানে জিজ্ঞেস করার চেষ্টা করে যে গত রাতে যে লাশটা এসেছিল লাশটা আসলে কোথায় তোমরা পেয়েছিলে। তো অনেকক্ষণ পরে যেটা হয় যে একটা নিউজ পাওয়া যায়, সেটা হচ্ছে যে ওই লাশটা আসলে হাইওয়ে রোডটাতেই একজন রিক্সাওয়ালার লাশ ছিল এবং তাকে মানে একটা ট্রাক তার মাথার উপর দিয়ে চলে যায় এবং সে ওখানেই মারা যায়। আর তারপরে লাশটাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং যেটা হয় যে ওই হাসপাতালের একটা নিয়ম ছিল যে মানে যদি এরকম কোনো লাশ রিসিভ করতে কেউ না আসে সেক্ষেত্রে যেটা করতেন তারা যে হাসপাতালে যে বর্ণগুলো ছিল এগুলোকে কোন একটা কাজে ইউজ করা হতো। সব জায়গায় এরকম একটা নিয়ম থাকে, তো ওনাদের হাসপাতালেও এরকম একটা নিয়ম ছিল এবং উনি যেটা করলেন যে সকালের দিকে প্রায় একদম দুপুর পর্যন্ত চেষ্টা করলেন যে লাশটার ভালো মতো খোঁজ খবর নেওয়ার, কিন্তু কোনো লোকই মানে ওই লাশটাকে নিতে আসলো না। তো উনি তখন যেটা চিন্তা করলেন, যেহেতু তার কাছে একজন রাত্রে এরকম একটা রিকোয়েস্ট করেছিল যে আমাকে ছোট্ট একটা উপকার করবেন, এবং সে যেটা চিন্তা করলো যে লাশটাকে আর সেই মর্গে না রেখে লাশটাকে একদম বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা সে করে দেবে। লাশটা জানাজাও পড়ানো হলো এবং লাশটাকে দাফনের ব্যবস্থা করে দেওয়া হলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ। আফনান বলছে, আবার আফনান, দুজনের নাম খুব কাছাকাছি। আচ্ছা, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড ফর রেডিও 40 এলিট এফএম। রাসেল ভাই, এই কাহিনীটা আমার কাছে শেয়ার করেছেন অ্যান্ডি ওয়েস্ট পাম বিচে থাকতো। আচ্ছা, এখন কোথাও থাকে আমি জানি না। তো অ্যান্ডির দাদার ঘটনা অনেক পুরনো আর কি, অনেক পুরনো দিনে। সো সেই সময় প্রবাবলি আপনার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় বা সামথিং লাইক দ্যাট, এরকম একটা সময়ের ঘটনা। সো ওনারা থাকতেন আপস্টেট নিউ ইয়র্কে। তো ওনার দাদা একদিন, অ্যান্ডির দাদা একদিন আপনার শহরে গিয়েছিল কোন একটা কাজে। মানে তখন ওনার যে থাকতেন জায়গাটা ছিল আপনার বেশ গ্রাম টাইপের একটা জায়গা, সেখান থেকে শহরে গিয়েছিল। তো শহরে যে তার প্রয়োজনীয় জিনিস কেনাকাটা দোকান চালাতো আর সেখান থেকে কিনে উনি ফিরছিলেন। ফিরতে ফিরতে দেখা যাচ্ছে সন্ধ্যার পরও হয়ে গেছে এবং তখন ওই অংশটাতে ঘোড়ার গাড়িতে আসতে হতো, কারণ তাদের ছিল মানে এই ওরিকল মডার্ন ট্রান্সপোর্টেশন তেমন ছিল না। কিছু গাড়ি ছিল সেগুলো ওইরকম রাস্তায় চলতো না। যাই হোক, এক জায়গায় এসে ওনাকে নেমে যেতে হয়, কারণ ওই জায়গাটাতে আর কি ওই যে ঘোড়া গাড়িতে সে আর সামনে যাবে না, তারা হাঁটা পথ ধরে কিছু দূর যেতে হবে, যে সেখান থেকে পরে তার করতে হবে আর কি, অন্য কিছু নিতে হবে। যাই হোক, উনি ঘোড়া গাড়ি থেকে নেমে যান, সন্ধ্যা হয়ে যায়, বেশ ঠান্ডার সময়, আপস্টেট অনেক ঠান্ডা। তো হেঁটে হেঁটে যখন যাচ্ছেন, তো যেতে যেতে যে দেখেন যে মানে বেশ অন্ধকার হয়ে গেছে রাস্তা, এবং তখন একটা ভয় ছিল যে ওরকম অঞ্চলে অনেক সময় উল্ফ থাকে, বেশি ঠান্ডার সময় উল্ফ চলে আসে বাইরে। তো এই ভয়টা উনি খুব বেশি পান আর কি। ভয়টা বেশি পাওয়ার জন্য উনি হেঁটে হেঁটে ওখানকার দিয়ে একটা ছোট অংশ যেখানে নাকি কিছু দোকানপাট হোটেল টোটেল আছে এরকম জায়গা, ওই জায়গাটা খুঁজে বের করেন। হেঁটে যায় একটা হোটেল উনি পান, মোটেল আর কি, পুরোনো মোটেল। তো সেই মোটেলে উনি ওঠেন। ওঠার পর বলে যে মোটেলে বলতেছে যে এখন তো বেশ ঠান্ডা পড়ছে, এখানে আপনার বেশি একটা সেট নাই, তুমি এই পাশে একটা রুম আছে, রুমটা তুমি নিতে পারো, বেশ ছোট যদিও, এবং ওইটার হিটিং ঠিক মতো কাজ করে না, সো বি কেয়ারফুল। ওটাকে বলে দেওয়া যে আরেকটা জিনিস হচ্ছে ওই মোটেলের যে ইসেকে বলে যে তোমার আরেকটা জিনিস হচ্ছে তুমি যে মোটেলে থাকবা রাত 8টা 9টার পর হাঁটাহাঁটি করবা না বেশি, এখানে আসলে ঝামেলা হয়। বলছে কি ঝামেলা? ঝামেলা মানে ঝামেলা, ডিস্টার্বেন্স, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। তুমি 8টার পরে 8টা 9টার পরে ওখানে করবা না। আর তুমি বেরো পাইবা কেন? ঠান্ডার সময় তোমার হিটিং কাজ করছে না আমাদের এখানে ঠিক মতো, এবং ওই যে প্যাসেজটা শিল্ড মানে করিডোর ওখানে কাজ করে না ঠিক মতো। তো যাই হোক, ওনার কোনো চয়েস নাই, অ্যান্ডি দাদা ওখানেই উঠেন এবং যখন যান রুমটা ওনাকে খুলে দেন। খেয়াল করে যে রাস্তা মানে যে প্যাসেজের দুই পাশেই রুম আছে, এবং লাস্টে যে রুমটা ওনাকে থাকতে দিয়েছে তার অপোজিট আর একটা রুম, এবং এর মাঝখানে কিছু কয়েকটা রুম নাই আর কি, মানে জায়গাটা মানে পুরোপুরি আপনার বন্ধ। ওখানে কি আছে বা একটা রুমই অত বড় কিনা উনি বুঝতে পারেন না। যে রুমটা তাকে থাকতে দেয় সেই রুমটা মোটামুটি সাইজ ঠিক আছে, মানে একজন মানুষ থাকার জন্য সিঙ্গেল বেডরুম। উনি ওঠেন, উঠে ওখানে মোটামুটি চেক ইন করেন, ফ্রেশ ট্রেশ হয়ে উনি থাকেন। তো রাত্রেবেলা উনি বসে আছেন, একসময় চিন্তা করে যে নাথিং টু ডু, শুয়ে পড়েন। তখন পর্যন্ত হিটিং নিয়েও কোনো কলাপস করেনি, ভালোই। তো উনি ঘুমায় যান। তো উনি যখন ঘুমায় যান, এক সময় উনি হঠাৎ করে বেশ ঠান্ডা লাগতেছে ওনার। উঠে বসে দেখে যে উনি নর্মাল একটা গেঞ্জি পরে ঘুমিয়েছিলেন, গায়ে কোনো ভারী কাপড় নাই, জাস্ট কমফোর্টার, এবং দেখে বেশ ঠান্ডা হয়ে আছে রুমের ভিতরে। তো উনি বুঝেন যে ওই যে বসে যে হিটিং সিস্টেম কাজ করে না এটা। উনি তাড়াতাড়ি উঠে উনি করতে যান, কাপড় পরাতে যান, গায়ে চাপতে যান। তো এর মধ্যে উনি শোনেন রুমের দরজা নক হচ্ছে, টক 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 করে নক হচ্ছে।
উনি জিজ্ঞেস করে যে হুইল দিস, কোনো উত্তর নেই। এবং উনি আবার জিজ্ঞেস করে হুইল দিস, এবং তখনও কেউ সাড়া দিচ্ছে না। কিন্তু কিছুক্ষণ চুপ করে থেকে আবার উনি মানে চিন্তা করে গেটের সামনে যায়, জিজ্ঞেস করে হুইল দিস, কোনো উত্তর নেই। তো উনি আবার ব্যাক করে বিছানায় শুতে যান আর কি। এই সময় আবার নকটা পড়ে দরজা, তো হুইল দিস। তো ওই পাশ থেকে একটা নারী কণ্ঠে বলতেছে এরকম, মানে ফিস ফিস করে বলছে ম্যারি। তো কণ্ঠটা এমন ভাবে বলছে যে উনি ওনার মনে হচ্ছে যে ওনার গুজবাম্প হয়ে গেছে, ঘাড়ে গেছে। হি ওয়াজ কাইন্ড অফ স্কেয়ার্ড, সে একটু ভয় পেয়ে যায় যে এরকম ভাবে বলতেছে। তো উনি বলতেছে, আবার জিজ্ঞেস করে হু ম্যারি, হ্যাঁ বলে উনি আস্তে করে দরজাটা আস্তে করে খুলে ফেলে। তো দরজাটা যখন খুলে ফেলে উনি দেখে ওর পাশে কিছু নাই, ঠান্ডা একটা বাতাস প্রবেশ করলো আরো, কারণ করিডোরটা আরো ঠান্ডা। এবং দেখতেছে যে করিডোরের সামনে ওই যে দরজাটা ওখানে, দরজাটার ওইখানে আপনার একটা দাঁড়ায় আছে, একটা মেয়ে দাঁড়ায় আছে। আর মেয়েটা যে দাঁড়ায় আছে দরজাটা খুলে, সে কিন্তু পুরো দেখতে পাচ্ছে না, কৃষ্ণাঙ্গ মেয়ে, মানে একজন ব্ল্যাক মেয়ে দাঁড়ায় আছে, মানে চেহারাটা ভালো দেখা যাচ্ছে না। তো উনি জিজ্ঞেস করতেছে যে তুমি কি আমার দরজা নক করছিলে একটু? তো বলতেছে ইয়েস। বলে কি? বলে কি আমি ভয় পাচ্ছি। কেন? বলে কি আমাকে ওরা আমাকে ধরে নিয়ে যেতে আসবে। কে তোমাকে ধরে নিয়ে যেতে আসবে? নো, হুইজ গোনা কাম টু গেট ইউ। তো বলতেছে ওরা আসবে। হ্যাঁ, আমি ভয় পাচ্ছি। তো বলতেছে যে তুমি কি মানে তুমি হোটেলের ইকে জানিস ম্যানেজারকে? তুমি এটা কিছু না বলে গেটটা ঠাস করে লাগাই দেয়। তো উনি রুমের মধ্যে ঢুকে ঢুকে একটু স্তব্ধ হয়ে যায়, কি বলবো। এসে বলবো যে ম্যারি ধরে নিয়ে যেতে আসবে, এবং বেশ উনি চিন্তায় পড়ে। চিন্তায় পড়ার পর উনি আবার যে বিছানায় বসেন, এবং কিছুক্ষণ পর যথারীতি আবার ওনার দরজা টকটক করে নেওয়া হচ্ছে। আচ্ছা, তো উনি জিজ্ঞেস করে হুইল দিস, এবং এবারও কোনো উত্তর নেই, মানে সেম থিং, দরজার মধ্যে ঠক ঠক টক টক করে নক হচ্ছে, কোনো উত্তর নেই। তো উনি এবার উঠে বলতেছে যে তুমি কি সেই ম্যারি, আর ইউ দ্য ম্যারি, আর ইউ ম্যারি, তুমি কি আমাকে ই করতেছো, মানে আর ইউ নকিং এট দ্য ডোর? তো ওই পাশ থেকে আবার বলছে ম্যারি। তো উনি এবার গেট করছে, এইবার দেখে ওনার দরজাতেই দাঁড়ায় আছে কৃষ্ণাঙ্গ মেয়েটা। সে বলছে আমি ভয় পাচ্ছি, আমাকে ধরে নিয়ে যেতে আসবে। তখন উনি রাগ করে উঠছে, রাগ করে উঠে বলছে যে তুমি কে, আমি চিনি না, তুমি আমার রুমের দরজা নক করতেছো রাতের বেলা, হোয়াটস গোয়িং অন, তোমার কি কোনো প্রবলেম আছে? তাহলে তুমি এক কাজ করো, হোটেলের ইকে রাখো, আমি রাখতেছি রিসেপশনকে, দাও, মানে তাহলে তোমার কি প্রবলেম, অথবা ইউ ক্যান টেল মি প্রবলেমটা কি। এই বলে উনি ঘুরে যায়, ঘুরে যে ওখানে ওই যে একটা বেলের মতো ছিল আর স্নিচের মতো চাপ দিত। তো চাপ দিতে যে তাকায় ফিরে তাকায় দেখে যে মেয়েটা নাই দরজা। তো মেয়েটা দরজা নেই, উনি বলে কি ব্যাপার, কোথায় গেল? সো হি গট কিউরিয়াস। উনি আমার ভাবে যে আমি কি মানে এমন কিছু দেখলাম যে মানে কাউকে অফেন্ডেড করে ফেললাম, বা মেয়েটা আসলে প্রবলেমে ছিল। উনি নিজের রুমে দরজা খুলে উনি হাতে দেখে যে ওই প্যাসেজটার মধ্যে লাইট নেই, অন্ধকার হয়ে আছে। আচ্ছা, আর সামনের যে রুমটা সেটার দরজা একটু খোলা। তো উনি করে কি আস্তে আস্তে যায়, যে ওই রুমে ঢুকে উনি দেখে অন্ধকার, মানে ওই রুমের ভিতরে দেখা যাচ্ছে না, মানে জমাট বাঁধা অন্ধকার টাইপের। তো উনি আবার ফিরে আসে রুমে এসে খুঁজে দেখে কিছু পায় না। ওনার নিজের ব্যাগ ঘাটে, ওনার নিজের ব্যাগ ঘেটে যে ওনার যে একটা লাইট ছিল ওই সময়কার, এরকম বড় লাইট পাওয়া যেত রাস্তাতে, সেই লাইটটা খুঁজে উনি বের করে পথ চলার জন্য, ওইটা নিয়ে আসে। এসে উনি রুমের দরজার মধ্যে লাইটটা জ্বালায়। লাইট জ্বালায় হয় কি, উনি যেটা দেখে, মানে এটা ভেরি মানে একটা ডেঞ্জারাস থিং ওনার জন্য, যে মেয়েটাকে দেখছে ওই মেয়েটা দড়ি থেকে ঝুলে আসে, লাইক গলায় দড়ি নেওয়ার এরকম ঝুলে আসে, এবং ওনাকে দেখে ঠাস করে চোখ মেলে মেয়েটা, ফট করে চোখ খুলে ফেলে। এটা দেখে উনি মানে লাইটটা ফেলে দিয়ে লাফ দিয়ে বের হয়ে আসে। উনি খুবই ভয় পায়, করিডোর থেকে দৌড়ে যায়, নিচে যে ম্যানেজারের সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে। ম্যানেজার ঘুমাচ্ছিল, ম্যানেজার উঠে আসে, এসে বলে কি হয়েছে? বলে আমাকে তোমরা কোথায় রাখছো, এখানে একটা মেয়ে আত্মহত্যা করছে। এসে তোমরা কি এই কোয়াইট বলে ওকে চুপ করা, বলে কি বি কোয়াইট, বলে নিয়ে আসে, হাত ধরে নিয়ে আসে উপরে। এসে করিডোরে দেখে ঠিকই লাইট জ্বলতেছে, এবং ওই যে রুমটা, ওই রুমটা বন্ধ। আচ্ছা, এবং ওনার যে বাতিটা পড়ে আছে সেটা দরজার সামনে, ওনার লাইটটা পড়া, এটা বন্ধ, ওই রুম বন্ধ। বলতেছে এই রুমে কেউ থাকে না, তুমি কেন বেরিয়েছো? বলে কি আমার এখানে নক করছে। বলে কি তোমার রুমে যে নক করছে তুমি কেন বেরোলে? ইউ শুডন্ট হ্যাভ কাম আউট, তোমাকে বলা হয়েছে না রাত্রেবেলা বেরোতে না? বলতে তোমরা এখানে জ্যান্ত লাশ রেখে দিছো, এইখানে মানুষ বাসি দিছো, এখানে কেউ আসে, চিল্লাচিল্লি শুরু করছে। তখন ম্যানেজার তাকে ডেকে বসাচ্ছে, ডক্টর বলে তুমি একটু বসো। বসে ম্যানেজার বের চাপ দিয়ে আরেকজনকে আসছে, সে আসে, এসে বলছে যে তুমি চাবি নিয়ে আসো সামনের রুমে। সো ওই লোক চাবি নিয়ে আসছে, আসার পর ওনাকে নিয়ে গেছে যে ওই রুমটা খুলে দেখে যে রুমটার মধ্যে কিছুই নেই, লাইট পরে রুমটা পুরো অন্ধকার, আসবাবপত্র আছে, সব কিছুই নেই। বলছে যে ইজ ইট পসিবল যে কাউকে মেরে ঝুলায় রাখলে তুমি যতটুকু টাইমে আসলো লাশটাকে সরায় নাও? বলে নাও। তখন বলতেছে যে এখানে একটা অকারেন্স ঘটছিল অনেকদিন আগে, এবং সেই অকারেন্সটা প্রায় মানুষ এরকম কিছু একটা দেখে। ম্যারি নামে একটা মেয়ে এখানে বাসা থেকে পলায় আসছিল, এবং সে এখানে থাকে, এবং রাতের বেলা সে গলায় দড়ি দেয়। আচ্ছা, হ্যাঁ, সে ফাঁসি নিয়ে মারা যায়, এবং অনেকেই এখানে এটা দেখে,
এই জন্য তোমাকে বলা হয়েছে রাত্রেবেলা এখানে বেরোতে না। এবং অনেক জায়গায় হোটেলে সেট আপ করা থাকে এরকম জিনিস, আমাদের এখানে সেট আপ কিছুই নেই। এবং দ্যাট ওয়াজ ওল্ড ডেজ, মানে ওই সময় কিন্তু এরকম সেট আপ ওইভাবে হতো না। হ্যাঁ, এখন যেমন বাণিজ্যিক ভাবে এগুলো হয়ে গেছে। তো বলে যে তোমাকে এর জন্য মানা করেছিল বেরোতে না। উনি বলে আমি রুমে থাকবো না, আমি তোমাদের লবিতে বসে থাকবো, আমি তাও রুমে থাকবো। তো যাক, ওনাকে রুমে নিয়ে আসে, লবিতে উনি রাত কাটায়, সকালবেলা উনি বের হয়ে চলে আসে। সো এটা ওনার একটা এক্সপিরিয়েন্স ছিল। বাট রিলেটেড টু দিস, বাই সেইং দিস, রাসেল ভাই, আমি বলতে চাই এই যে কারিনের ব্যাপারটা আমি বলি, হ্যাঁ, দিস ইজ অল লিঙ্কড আপ। মানুষ কিন্তু সে ম্যারিকে বা কাউকে দেখে না। যেটা হয় যে ও যে মারা গেছে, ওর সাথে যে কারিন যে আছে সে ওখানেই রয়ে গেছে, এবং সে কিন্তু মানুষকে বারবার দেখা দিচ্ছে, রিকল করাচ্ছে জিনিসটা। এবং কারিনের মূল পারপাসটাই হচ্ছে বারবার দেখানো যে মানে এই আত্মাটা এক্সিস্ট করে, এই আত্মাটা এখানে এসে দেখাচ্ছে, এটাই তার পারপাস, এবং সে ভয় দেখা মানুষকে। আচ্ছা, এরকম একটা ছোট ইনসিডেন্স আমি বলতে চাই, রাস্তাটা কিন্তু একটু সময় দেন। দ্যাট ওয়াজ উইথ, আমি তখন ফার্নান্ডকে নিয়ে সিলেট নিয়েছিলাম কয়েক বছর আগে। এটা ফার্নান্ড 2015 ফার্নান্ডকে নিয়ে গেছিলাম। তো তখন আমরা ওখানে একটা হোটেলে উঠি, রাস্তা হোটেলটার নাম কিছু বলবো না, পুরাতন হোটেল, অনেক পুরানো হোটেল, এবং মানে বেশ মোটামুটি ওখানে ভালো মানুষের উঠতে বোঝা যায়। আচ্ছা, এবং উঠে নিয়ে আমাদেরকে ওই হোটেলওয়ালা একটা রুম দেয়, যথারীতি ওইরকম ভেতরে উপর উঠে নিয়ে একটা জায়গায় রুম দেয়। এবং রুমটা উঠেই কেন জানি আমার কাছে একটু মানে খটকা লাগতে থাকে রাস্তা, হোটেলটার রুমটা কেমন জানি মনে হয় বেশি পুরানো, মানে আমার নিজের কাছে অস্বস্তি লাগতে থাকে। এবং এক পর্যায়ে এই বানান জানে আমি থাকতে চাই না, আমি বলি ভালো লাগতেছে না, হোটেল থাকবো। সামহাওয়ার ম্যানেজারকে ডাকি, এটাকে বলে আমি এখানে থাকবো না, ভালো লাগতেছে না। কেন? আমি বলছি আপনার এখানে ভালো লাগতেছে না, আপনার সবকিছু আমার পানীয় পুরান মনে হচ্ছে, নোংরা মনে হচ্ছে। বাট অ্যাকচুয়ালি ওটা ওইরকম নোংরা ছিল না, বাট সামহাও আমার কাছে কেন জানি এটা মানে লিভেবল মনে হচ্ছিল না। সো এনিওয়েজ রুমটা থেকে বের হয়ে আসি, ম্যানেজার আমাদেরকে অফার করে তাদেরই আর একটা হোটেল আছে কোথাও ট্রান্সফার করে দেওয়ার জন্য। তো ওখান থেকে বেরিয়ে আসি, ফার্নান্ডকে নিয়ে চলে যাই। সে যখন চলে যায়, পরে ফার্নান্ড আমাকে বলতেছে, এটা কিন্তু আমার আর ফার্নান্ডের ডিসকাশন, কখনো এগুলো প্রকাশ করি না, মানুষের কাছে অনেক অনেক কথা বলবো, অনেকে বিশ্বাস করবে না। তো ফার্নান্ড আমাকে বলতেছে, ভাই আমি একটু আগে একটা জিনিস দেখছি, আপনার কি মনে হয় এটা? বলছি কি দেখছিস? বলে যে রুমে আমরা আমাদেরকে দিছিল, ওই রুমের মধ্যে আমি দেখছি, মনে হলো যে বিছনার কাছে একটা মেয়ে বসে আছে, মেয়েটা নর্মাল একটা মেয়ে, চুলা। আপনি কি দেখছেন? বেটা এই রুমে তো আমি আর তুই গেছি, এখানে আবার একটা মেয়ে দেখতে বসে থাকে, এরকম তো কিছু দেখি। ও ভাই আমি মনে হয় দেখছি। আমরা আচ্ছা কি ওই আই ডোন্ট নো, কি আই ডোন্ট নো ওদের কোনো রুম সার্ভিস বা কেউ ঢুকছিল এখানে, আই ডোন্ট নো। এনিওয়েজ পরবর্তীতে আমরা ওই হোটেল বা রুম সম্বন্ধে বিজড়িত এই ধরনের কিছু কাহিনী শুনতে পাই, এবং শোনার পর কিন্তু গুজবাম্প হয় আমাদের কাছে, ওকে, যে এরকম একজন কেউ মারা গেছিল এখানে, এরকম কিছু একটা কাহিনী শুনে আমাদের কাছে গুজবাম্প করেছে। ওকে, তো এই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আসলে অদ্ভুত ব্যাপার, এবং এটা খুব বিশ্বাস করুক না করুক এটা আসলে তা দিয়ে কিছু যে আসে না, কিন্তু ঘটনাটা যে ঘটেছে সেটাই সবচেয়ে বড় কথা। আমি বলেছিলাম যে সেকেন্ড আওয়ারে আমি একটা ইমেইল করবো, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি মহান আল্লাহ তাআলার অসীম রহমতে আপনি ভালো আছেন। আমি রাকিব হাসান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের 3য় বর্ষে অধ্যয়নরত। কয়েকদিন আগে যখন শীতকালীন ছুটিতে বাসায় গিয়েছিলাম, তখন আমার সাথে একটি ঘটনা ঘটে। জানি না ঠিক কি কারণে আমার সাথে সেই ঘটনাটি ঘটেছিল। ভালো লাগলে ভূত সময় লিসনারদের পড়ে শোনাবেন। দূরত্ব অনেক বেশি হয়, আমার পক্ষে স্টুডিওতে যাওয়া সম্ভব নয়। বাসায় আসলে বরাবরের মতোই মা আর আপুর কবরের পাশে গিয়ে আমি দাঁড়িয়ে। ওখান থেকে ফেরার আগে সাধারণত একটা মোনাজাত করে আসছি। সাধারণত দেখা যেত দিনে ব্যস্ত থাকার কারণে আমি রাতে বেশিরভাগ সময় যেতাম। রাত 11টা বা 12টা কোনো ব্যাপার ছিল না। বরাবরের মতো এবারও বাসায় এসে মায়ের কবরের পাশে দাঁড়িয়েছিলাম। রাত তখন আনুমানিক 12টা বাজবে। আনুমানিক বললাম কারণ আমি ফোনটা রুমের চার্জে দিয়ে রেখে গিয়েছিলাম। মায়ের কবরের যে দিকটা একটু ধারণা দিই। কবরের সামনে দিয়ে একটা রাস্তা চলে গেছে, পাশে ছোট একটা কলা বাগান, আর একটু এগিয়ে গেলেই একটা 3 রাস্তার মোড়, পাশে একটা কবরস্থান। আমার হাতের ডান সাইডের পাশে বেশ কটা বাড়ি। সাধারণত দিনের বেলায় বাসায় এসে ফ্রেন্ডদের সাথে ঘোরাফেরা করার কারণে দিনে বাসার দিকে কারোরই খোঁজ নেওয়া হয় না। বরাবরের মতো মোনাজাত শেষ করে বাসায় ফিরছিলাম। হঠাৎ মনে হলো অনেকগুলো মানুষ এইদিকে এগিয়ে আসছে। একটু সামনে এগিয়েই বুঝতে পারলাম সামনে একটা লাশ, আনুমানিক 20-25 জন মানুষ এইদিকে নিয়ে আসছে। আমার মনে হলো কি ব্যাপার, কে মারা গেছে এইদিকে? কই
বাবা তো সেরকম কিছু বললো না। আর লাশের সাথে সাধারণত এত কম মানুষ থাকে না, আর কেনই বা এত রাতে দাফন করতে হবে। তো যাই হোক, আমার মনে হলো অনেক রাত, এই জন্য হয়তো মানুষ এত কম। লাশ নিয়ে আমরা যখন সবাই সামনে আসলো, দেখলাম এদের একজনকেও আমি চিনি না। একজনকে জিজ্ঞেস করলাম, ভাই কে মারা গেছে? কিন্তু কোনো উত্তর এলো না, শুধু ইশারায় তাদের সাথে চলতে পড়লো। আমি ভেবে পাচ্ছিলাম না যে কি করব। সত্যি বলতে ভয় জিনিসটা তখন পর্যন্ত কাজ করেনি, কারণ আমি সাধারণত গ্রামের মানুষদের খুব বেশি একটা চিনি না। ভাবলাম হবে হয়তো গ্রামে, আর অন্ধকার তো, তাই হয়তো কাউকে সেভাবে দেখতেও পাচ্ছি না, আর চিনতেও পারছি না। 7-5 না ভেবে আমি তাদের পিছু নিলাম। কিছু দূর এগিয়ে যাওয়ার পরে হঠাৎ করে একজন এগিয়ে এসে আমাকে লাশের খাটিয়া ধরতে বলল। সত্যি বলতে কি, আমি কোনোদিন লাশের খাটিয়া ধরি। মা এবং আপু যখন মারা যায়, ভাইয়ারা আমাকে খাটিয়া ধরতে দেয়নি। পরিবারের আমি ছোট কিনা এই জন্য তারা মনে করত আমি কোনোভাবে ভয় পাবো। কিন্তু আজকে এরা আমাকে হঠাৎ করে বলছে এই কাজটা করতে, একটু ঘাবড়ে গেলাম। তখন বললাম, আসলে এরকম কোনো অভিজ্ঞতাই আমার নেই, এই কাজটা আমি করতে পারবো না। লোকটা এমন চোখ করে আমার দিকে তাকালো, আমি অনেক অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। কারো চোখ যে এমন হতে পারে আমার জানা ছিল না। তো বাধ্য হয়ে যখন খাটিয়া ঘাড়ে নিলাম, সত্যি এত ভারী জিনিস আমি কখনো বহন করিনি বলে আমার মনে পড়ে না আমি এত ভারী কোনো জিনিস কখনো বহন করেছি। একটা মানুষ, তার ওজন আর কত হতে পারে? স্বাভাবিক হলে 70 কেজি, সেখানে 4 জন মিলে ধরাচ্ছি 70 ভাগ, বুঝছেন ওইটা কত কমে যাওয়ার কথা। কিন্তু আমার কাছে মনে হলো ওজন আনুমানিক 3 মণ তো হবে। খুব কষ্ট হচ্ছিল। তো আমি ভাবলাম সামনের কবরস্থানটিতে হয়তো নিয়ে যাব, কিন্তু কি সামনের কবরস্থানে না গিয়ে আরো সামনে তারা এগোতে থাকলো। ধীরে ধীরে লোকালয় ছেড়ে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসা হলো আমাদের। এই জায়গাটা আমি চিনি। ভাবতে লাগলাম, কি ব্যাপার, এদিকে তো কোনো কবরস্থান নেই, তাহলে ফাঁকা এই জায়গায় কোথায় কবরস্থ করবে এই লাশটাকে? খাটিয়া থেকে যখন লাশটা নামানো হলো, তখন জানাজার জন্য প্রস্তুত হলো সবাই। ভাবেন, রাত প্রায় আনুমানিক 1টা বাজতে চলেছে। এখানে বলে রাখা ভালো যে এতগুলো মানুষ ছিল যে আমরা একটা লাশ আশ্চর্যজনক হলেও কারো কাছে একটা লাইট ছিল না। এবং সব থেকে আমার কাছে অবাক লেগেছে এই বিষয়টা, চাঁদের আবছা আলোয় এত দূর পর্যন্ত আমরা আসলাম। জানাজা শেষে যখন লাশটাকে কবরস্থ করতে হবে, তার একটু আগে আমি একটু সাইডে গিয়ে জুতার হুক লাগাচ্ছিলাম। এরপর যখন সেটি লাগিয়ে লাশের কাছে আসলাম, সব থেকে অবাক করার মতো বিষয় ঘটে তখনই। আমি দেখলাম একটা মানুষও নেই, সামনে খাটিয়া লাশ পড়ে আছে। ব্যাপারটা আমার কাছে খুব অবাক লাগলো। নিমেষে এতগুলো মানুষ কিভাবে গায়েব হতে পারে? বুঝতে পারলাম খুব বাজে কিছু একটা ঘটতে চলেছে আমার সঙ্গে। আমি ভাবলাম আমাকে এবার এখান থেকে কেটে পড়তে হবে। একটু কৌতূহল বশত লাশটাকে দেখতে ইচ্ছে করলো। এটা আমাদের গ্রামের কার লাশ। তাই এগিয়ে গিয়ে যখন কাপড়ের মুখটা খুলে লাশটাকে দেখলাম, লাশের চোখ চেহারাটা দেখে আমি আঁতকে উঠলাম, কারণ লাশের চোখ দুটো ছিল খোলা। কি ভয়ানক দৃষ্টি, খুব ঠান্ডা কিন্তু ভয়ানক সেই দৃষ্টি। রক্ত আমার হিম হয়ে আসার উপক্রম। ওখান থেকে ফিরবো, ঠিক তখনই আমার নাম ধরে সেই লাশটা ডেকে উঠল। আমি বুঝতে পারছিলাম না আসলে আমার সাথে এসব কি হয়েছে। দৌড় দিতে ধরবো, দেখি সামনে একটা খাটিয়া, তার সামনে আরেকটা লাশ। এই খাটিয়া আবার কোত্থেকে আসলো? হঠাৎ করে দ্বিতীয় খাটিয়া থেকে কাফনে মরা লাশটা সামনে থেকে এগোতে লাগলো, আমার থেকে এগিয়ে আসছে। একবার ভাবেন, আমি আর সহ্য করতে পারিনি, নিজের সেন্স ধরে রাখতে পারিনি। শুধু এটুকু মনে হচ্ছিল আমাকে এখান থেকে পালাতে হবে, খুব খারাপ একটা কিছু ঘটতে চলেছে আমার সঙ্গে। সেন্স যখন ফেরো, শুনলাম দূরে মসজিদে আজান দিচ্ছে, ফজরের আজান। এই ভরা ঠান্ডায় আমি ফাঁকা জায়গায় সেন্সলেস হয়ে পড়েছিলাম। সারা চিন্তা করেন কি ভয়াবহ অবস্থা। পরে বাসায় ফিরে আসার পরে রুমের দরজা খোলাই ছিল। বাবা হয়তো বুঝতেই পারিনি আমি বাইরে ছিলাম, বুঝতে পারলে হয়তো অনেক খোঁজাখুঁজি করতে এতক্ষণে। এটাকে জাস্ট একটা দুঃস্বপ্ন ভেবে সেদিনের মতো ঘুমিয়ে পড়েছিলাম। জানি না কি ঘটেছিল সেই রাতে আমার সঙ্গে, আর কেন ঘটেছিল। রাকিব ইসলাম ফেসবুকের আইডিও দিয়েছেন। আমি ধরে নিয়েছি যে আপনি যা বলছেন সেটা 100% সত্যি, এবং সেটা যদি সত্যি হয় তাহলে সত্যি খুব ভয়ঙ্কর। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, কারণ নতুন অতিথি নিয়ে আসতে হবে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড টু রেডিও 50 80 FM and June 50 Live with Ramin Vaughn. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও 50
রেডিয়েটের ফ্যান আমি জাসতেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি এবং এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি আমাদের একজন অতিথির কাছে। তিনি ঝালকাঠি থেকে এসছেন এবং আসলে এত দূর থেকে ঢাকায় জার্নি করে এসে তারপরে আবার এখানে আপনাদের সঙ্গে যে ঘটনা শেয়ার করছেন, এটাই অনেক বড় একটা ব্যাপার এবং এটা আমি একদম সৌভাগ্য মনে করি যে এখান থেকে মানে অনেকে ঢাকা থেকে আসতে অনেকের অনেক কষ্ট হয়ে যায়, সেখানে ঝালকাঠি থেকে এখানে এসে ঘটনা শেয়ার করাটা ইজ ভেরি ডিফিকাল্ট, বাট ভূতত্বের প্রতি ভালোবাসার কারণেই উনি এসছেন। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং হিয়ার। অ্যান্ড আশা করছি যে তার ঘটনাটি আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে অবশ্যই ফেসবুকে যে আমাদের যে পোস্টটা রয়েছে সেই পোস্টের যে অবশ্যই তার নাম উল্লেখ করে প্লিজ দুটো কথা লিখবেন, তাহলে এত দূর থেকে এত কষ্ট করে ঘটনা বলতে আসাটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। চলে যাচ্ছি আপনার ঘটনা, আপনার নামটা প্লিজ একটু বলবেন, ঝালকাঠিতে কোথায় বাসা আপনার? আমার নাম হাবিবুর রহমান মাহি, ঝালকাঠিতে থানার সামনে বাসা আমার। থানার সামনে আপনার বাসা। চলে যায় আপনার ঘটনা। হ্যাঁ, সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আজ থেকে প্রায় 7-8 বছর আগের ঘটনা এটা। আমার খুবই ছিল, মানে আমার বাবার এখন চাচাতো বোন। জি। তো সে ঢাকায় থাকতো, তার 2 মেয়ে ছিল আর একটা ছেলে। তো মেয়ে দুজন বিয়ে দেওয়ার পর তাদের সংসারটা একদম ছোট হয়ে যায়। তো খুব শান্তিতেই ছিল, তার একটা ছোট সংসার, ছোট পরিবার, খুব শান্তিতেই ছিল। তো হঠাৎ করে 2009 সালের দিকে কোন একটা কারণে আমার ফুপার কি চাকরিটা চলে যায়। চাকরি চলে যাওয়ার পর মানে একমাত্র ফুপাই ছিল যে মানে ইনকাম করতো আর কি পরিবারের মধ্যে। তো ইনকাম যেহেতু নেই, তাই আর কি ঢাকা শহরে থাকাটা খুব ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। তো তারা ঝালকাঠি আর কি শিফট করে চলে যায় গ্রামের দিকে। তো গ্রামের দিকে চলে যাওয়ার পর তার গ্রামেই আর কি তারা পার্মানেন্টলি থাকে। তো ফুপা তখন তার জব হিসেবে আর কি দোকানদারি করা আর কি বেছে নেয়। আচ্ছা। তো নদীর ওপার, গ্রামের থেকে নদীর ওপার গিয়ে দোকানদারি করতো। তো গ্রামে আসলে একটা কথা প্রচলিত যে মানে মেয়েদের ক্ষেত্রে চুল মানে ছেড়ে আর কি হাঁটাটা নিষেধ ছিল। আচ্ছা। তো আমার ফুপুর একটা অভ্যাস ছিল, সে আর কি চুল মেলে আর কি হাঁটাচলা করতো বেশিরভাগ সময়। তো আমার ফুপু একটা টাইম মানে তার মানে স্বভাবের কিছু পরিবর্তন হচ্ছিল। সে ফুপুর সাথে আর কি কেমন জানি একটু কথা বলতো, মানে একরকম আর কি তাকে দেখতে পারতো না, এরকম একটা কিছু। তো এক রাত্রিবেলায় ঘুমানোর সময় ফুপু আর কি হঠাৎ করে ঘুম থেকে উঠে যায়, উঠে বসে পড়ে। তো বসে পড়ার পর সে বসে ঘুম রাখছে আর কি। তো ফুপা পাশে শোয়া ছিল, সে ঘুম থেকে উঠে যায়। উঠে যাওয়ার পর সে জিজ্ঞেস করলো যে কি হলো, তুমি ঘুম থেকে উঠে গেলে কেন? তো ফুপু কোনো রেসপন্স দিচ্ছিল না। বলে তারপর অনেকবার জিজ্ঞেস করছিল তোমার হয়েছে কি, তুমি আমার সাথে কথা বলছো না কেন? তো কোনো রেসপন্স দিচ্ছিল না, সেভাবে ঘুম রাখছিল। তো অনেকক্ষণ পর নিজের ইচ্ছায় ফুপু আর কি ঘুমরানি থেমে দিয়ে সে নিজে শুয়ে পড়লো। তো পরের দিন সকালে উঠে ফুপা তাকে জিজ্ঞেস করলো তুমি কালকে রাত্রে এরকম করছিলে কেন? বলে কোন সময় কালকে রাত্রে? তুমি তো ঘুমিয়েছো, আমার শরীর খুব ক্লান্ত ছিল। বলে কেন, কালকে রাত্রে তুমি ঘুম থেকে উঠে এভাবে ঘুমরাচ্ছিলে? তো বললো যে কই না। তো এরকমের করে কিছুদিন মানে অনেক দিন গেল, তার মানে স্বভাবে পুরো একটা পরিবর্তন আসছে আস্তে আস্তে। ফুপার সাথে ঝগড়া হচ্ছিল কোনো কারণ ছাড়াই। তো এরকমের ঝগড়ার কারণে তো ফুপা মনে করলো যে মেন্টালি কোনো ডিপ্রেশন ভুগছে কিনা, যে আমাদের আগেরটা অবস্থা ভালো ছিল এখন হয়তো আমরা নিচে নেমে গেছি, এই ধরনের কোনো চিন্তা ভাবনার কারণে এরকম হচ্ছে কিনা। তো ডাক্তারের কাছে নিয়ে গেল ফুপুকে। ডাক্তার তো টেস্ট দিল, টেস্ট করানোর পর কোনো রকমের রিপোর্টে কোনো রোগ ধরা পড়েনি বা কোনো হয়নি। তো গ্রামের মানুষ আসলে ওই আধ্যাত্মিক বিষয়গুলোর উপর খুব বিশ্বাসী, তারা মানে ওঝা টোঝা এই জাতীয় বিষয়ের উপরে খুব মানে বিশ্বাস করে। তো আশেপাশ থেকে পরামর্শ দিয়েছিল যে আপনারা এই দেখেন, ওটা দেখান বা কোনো ভালো একটা আলেম ওলামা দিয়ে দেখান যে কিছু হয়েছে কিনা। তারা কিছু হলেই আর কি বা এগুলোর জন্য পরামর্শ দেয়। তো এক হুজুর আছে আর কি, মানে আমার ওই গ্রাম থেকে প্রায় আরো 2-3টা গ্রাম পরে। উনি খুব মানে ভালো মানে দেখতে পারে। তো উনি করছে কি মানে ওনার আর কি বিশে কাজও হয়, উনি বছরে একবার আসেন আর কি। উনি এসে চাকরি করে, মানে আদালতে চাকরি করে। উনি একবার আসেন, তো ওনার কাছে সরাসরি নিয়ে গিয়েছিল। নিয়ে যাওয়ার পর তো সিরিয়াল যখন ফুপু আসছিল, তো ফুপুকে বসানো হলো। তো হুজুর আসলো, হুজুর আসার সাথে সাথেই ওনার দিকে যখন তাকালো, হুজুর বলল যে আমি সরি। এখন ফুপু জিজ্ঞেস করলো সরি মানে, বিষয়টা বুঝলাম না। বললো যে আপনার সাথে আমি আলাদাভাবে 5 মিনিট কথা বলতে চাই। বলে আচ্ছা ঠিক আছে। তো ফুপুকে সরিয়ে দিয়ে আলাদাভাবে তখন রোগীর সব দেখা হলো, আলাদাভাবে কথা বলতে চলো। বলে দেখেন
আপনার স্ত্রীর উপরে একটা বদজিন আসর করেছে, যেটা আমার সাধ্যের মধ্যে নাই। আর দ্বিতীয় কথা, এর বিরুদ্ধে যদি আমি লড়তে যাই তাহলে আমারও ক্ষতি হতে পারে, এমনকি আমার পরিবারেরও ক্ষতি হতে পারে। তো বললো যে যে তা আমি কি করতে পারি? বলে দেখেন, আপনি অন্য কোনো অভিজ্ঞতা দিয়ে দেখান, বাট এই রিক্স আমি নিতে পারবো না। ঠিক আছে, তা অন্য কেউ দেখা যায় হয়তো হতেও পারে। তো ফুবা তখন আর কি চলে আসলো। ফুবা তখন আর বিষয়টাকে অতটা গভীরভাবে নেয়নি, আচ্ছা। যে কি না কি হয়েছে হঠাৎ করে, অতটা বিশ্বাসের মধ্যে আনতে পারেনি। কিন্তু এরপর থেকে যে ঘটনাটা, মানে এরপর থেকে যা ঘটছে তা একদমই বিশ্বাস করার মতো না। চোখে মানে ফুবা তখন আদৌ আশা করেনি। এক রাত্রেবেলায় ফুবুকে পাওয়া যাচ্ছিল না, তো হঠাৎ করে সবাই খোঁজা শুরু করলো যে কি হয়েছে, ফুবুকে পাওয়া যাচ্ছে না। গ্রামের সবাই খোঁজা শুরু করলো। তো হঠাৎ করে মানে সারা রাত্র খোঁজার পর ফুবুকে পাওয়া গেল একটা বট গাছের উপরে, সিঁদুর পরা বট গাছের উপরে। তো ফুবুকে অনেক রিকোয়েস্ট করা হলো যে নামো নামো নামো, তো ফুবু নামলো না। তাকে অনেকবার নামানোর চেষ্টা করলো, সে খুবই রাগী, সে নামবে না, তাকে নামানো যাচ্ছে না। তো একটা সময় সে মানে দুর্বল হয়ে পড়লো, এমন যেন মনে হচ্ছে ঘুরে পড়ে যাচ্ছে গাছ থেকে। তো এই সময় একজন গাছে উঠে তাকে ধরে নামালো। তো এরকম ধরে অনেক দিন অনেক চলছে। তো আমি হয়তো তখন এই কাহিনী আর কি এগুলো আমার জানা ছিল না। তো আমি আমার এক দাদা মারা গেল, মানে আমার দাদার আপন ভাই, ছোট ভাই, আমার সম্পর্কে দাদা, তো আমার কুকুর আবার সম্পর্কে আপন চাচা হয়। তো আমি মৃত্যু সংবাদ শুনে আমি গ্রামে গেলাম। গ্রামে যাওয়ার পর মানে কুকুর বাড়ি থেকে মানে অল্প কিছু দূর আর কি দাদার বাড়ি। তো আমি বাড়ি গিয়ে সবাইকে দেখলাম, বাট কুকুরকে দেখলাম না। তা আমি জিজ্ঞেস করলাম আশেপাশে যে কুকুর কেন আসলো না, তার তো আসার কথা, তা সে আসলো না কেন? তো বললো যে ফুপু তোমার, আরেকজন আমাকে বললো তোমার ফুপুর কি হয়েছে, সে নাকি মোরা বাড়ি আসতে পারে না, তার নাকি কি সমস্যা আছে। তো বললো যে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি যে দেখছি। তো আমি হেঁটে ফুপু বাড়ি গেলাম। তো যাওয়ার সাথে সাথে ফুপু আমাকে জড়িয়ে কেঁদে দিল যে বাবা কেমন আছো এই সেই। বললাম আমি মানে হ্যাঁ হাইটে দিয়ে বললাম যে ফুপু তুমি কেমন, যে তোমার চাচা মারা গেল, তুমি মোরা বাড়ি গেলে না, এটা কেমন? বলে বাবা আমি তো মোরা বাড়ি যেতে পারিনি। বলে কেন মোরা বাড়ি যেতে পারো, এটা কেমন কথা? বলে বাবা আমি মরা বাড়ি গেলেও আমাকে রাত্রিবেলায় খুব মারে এবং আমার মানে প্রচুর জ্বালায়। আমি বলছি যে মানে কি মারে? আমি বললাম কি মারে? আমি বললো ও হচ্ছে বদজিন। বলে বদজিন মানে এই টাইপের? আমি তো মানে ওটার উপরে ততটাই না। আমি তখন বললাম যে এগুলো কি বল? বলে বাবা তুই বুঝবি না, আমার খুব মানে সমস্যা করে। তো বললো, তারপরে আমি মনে করে বসে অল্প কিছুক্ষণ পর তারপর চলে আসলাম। তো ফুবা অনেক ওঝা দেখিয়েছে, অনেকে দেখিয়েছে। তো এট লাস্ট একজন মানে শিববাড়ি আর কি, মানে বিখ্যাত শিববাড়ি, তো এখানে ওঝা আছে। তো সেখানে এক ওঝাকে দেখালো। তো উনি 3টা তাবিজ দিয়েছিল। তো মোট 7টা তাবিজ লাগবে, 3টা তাবিজ দিয়েছিল। তো বলে যে 3টা আপাতত নেন, আরগুলো পরে দেন। তো ফুবা বললো যে সবগুলো একসাথে দিলে হয় কি? তখন তুমি উনি একটু মানে রিয়েক্ট করলো, যে মানে রাগ দেখালো যে আপনাকে যেটা বলছি সেটা করে। তো ওই তাবিজগুলো যখন ফুবুর গায়ে লাগানো হলো, তখন ফুবু মানে এক রাত্রেবেলা উঠে বলতেছে যে তুই পারবি না আমার সাথে এই করতে, তুই তাবিজ আনছিস ঠিক আছে, তোর খবর আছে, তুই এগুলা করতে যাচ্ছিস ঠিক আছে, বলতেছে তুই এই করতে যাচ্ছিস, এগুলো ঠিক না। তো বলছে যে মানে ফুবা বলছে যে তুমি কি বলছো? আসলে ফুবু তখন নিজের হয়ে বলছিল না, আসলে ও বলার ছিল যে তুই তাবিজ লাগাইছিস, তোর খবর আছে ঠিক আছে। তারপরে মনে করেন একদিন বসার সময় তখন আমার ফুপু তার ছেলেকে বললো যে তুই নদীর ওপার গিয়ে কেরোসিন তেল নিয়ে আসে। তো তখন বললো যে আম্মু বাসায় তো কেরোসিন তেল আছে, আমি কেন কেরোসিন তেল আনতে যাবো? বলে আর দরকার আছে, কালকে আবার কে যাবে কেরোসিন তেল আনতে? তো ছেলে বললো যে মা প্রতিদিনের মতো তুমি আমাকে আজকে চুমু দিলে না কেন? তো বললো যে দেখ বাবা, আমি যদি আজকে তোকে চুমু দিই তাহলে ও তোর ক্ষতি করবে। তাই বলে বাচ্চা তো ছোট মানুষ, বুঝে নাই, তো চলে গেছে উপর। তো রাত্রিবেলায় 9টার সময় আমার ফুবা তার ছেলে আসলো, এসে দেখলো যে ঘরের বাতি নিবানো। তো ফুবা বললো যে হয়তো বা তোর মা ঘুমিয়ে গেছে তাই বাতি নিবানো, তুই তো মাকে দিয়ে ঘুম থেকে উঠা, আমি হাত পা ধুয়ে আসছি। তো পরবর্তীতে ফুবা যখন পুকুরে গেল পা ধুতে, তখন ও বাচ্চাটা চিৎকার দিল জোরে, যে তখন ও দৌড়ে দিয়ে ফুবা দেখে যে ফুবু এটা এসে দড়িতে পাশে অবস্থায় ঝুলে আছে, আর মানে মাটি থেকে কিঞ্চিত হালকা শূন্যের উপরে। তো পরবর্তীতে মানে তখন তো মানুষ ওটা নিয়ে গবেষণা করার সময় নেই, একটা মানুষ মারা গেছে, তখন সবাই নিয়ে মানে করতেছিল। তো লাশটা আনার কেউ সাহস পায়নি। তো আমার এক ফুবা ছিল, সে নামাজ কালাম করতো, সে দূর করে লাশটাকে নামালো, পুলিশ পোস্টমর্টমে নিয়ে গেল। তো পোস্টমর্টমের রিপোর্ট সবকিছু আসার পর মানে কোনো ধরনের মানে আত্মহত্যা গলাগড়ি এ ধরনের কিছু পাওয়া যায়নি। তো পরবর্তীতে একদম মানে
সুইসাইড কেস সুইসাইড কেস এটা কোনো কিছু মানে পাচ্ছে না পুলিশের গুলা, ঠিক আছে? তো কিভাবে নেবে, মানে এমন একটা সিচুয়েশন ছিল, ফাঁসি ওভাবে ফাঁসিতে আর কি মরার কথা না, মনে হচ্ছে কি জানি মেরে ওখানে ফাঁসিতে ঝুলিয়ে রাখছে। তো এই নিয়ে আর কি অনেক দিন অনেক ঝামেলা গেল। তো পরবর্তীতে ওই বাড়িতে থাকতে মানা করলো যে কেউ বাড়িতে থাকবেন ওই রাত্রিবেলায়। তো পরের দিন সকালবেলায় আমাদের যে দাদা বাড়ি সেখানে সবাই রইলো। তো পরের দিন সকালবেলা এক লোক যে বললো, আপনারা কি ওই রাত্রিবেলায় ওই বাড়িতে কেউ ছিলেন? বলে না তো, আমরা কেউ বাড়িতে ছিলাম না, বাড়িতে সম্পূর্ণ তালা মেরে আমরা চলে আসছি। বলে আমি রাত্রিবেলায় আমি বাড়ি যাচ্ছিলাম, ওই বাড়ির পাশ দিয়ে তখন শুনলাম কান্নার আওয়াজ। আমি হয়তো ভাবছি যে স্বাভাবিকভাবে যে কান্নার আওয়াজ, যেহেতু ওটা ওই আপনারা তো মারা গেছে মানুষ, এখানে বাড়িতে কান্নাকাটি করবেন এই স্বাভাবিক। কিন্তু বলছে যে না, আমরা তো কেউই বাড়িতে ছিলাম না, তাহলে কান্নাকাটি করবে কে? তো এই নিয়ে মানে সবাই একটু অবাক যে কি বলে কান্নাকাটির আওয়াজ। তো আমাদের মধ্যে মুরব্বী ছিল, আমাদের সবাই আলোচনা করলো যে বাড়িটার মধ্যে আসলে বন্দুক দেওয়া উচিত, এটা পরবর্তীতে ক্ষতি হতে পারে। তো পরবর্তীতে এক হুজুরকে ডাকা হলো, বললো যে আপনি সে বাড়ি বন্দুক করতে পারে। তো সেকে বলা হলো, সে বললো যে আমার সাথে একজন সক্ষম লোক লাগবে। তো বললো যে আচ্ছা ঠিক আছে, কে মানে সক্ষম লোক হবে? তো একজন ছেলে হলো, সে বললো নিজের ইচ্ছাই বললো যে হ্যাঁ আমি করবো কাজ তার সাথে। তো আসলে নামাজের পর সে কিছু বালি, তারপরে আগরবাতি মোমবাতি এগুলো নিল, ইনস্ট্রুমেন্ট, তারপর কি জানি দোয়া করলো, বালিগুলো কয়েকবার হাতে নিয়ে ফুটু দিয়ে তো বললো এগুলো বাড়ির চারপাশে ছিটিয়ে দিতে, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো উনি ছিটিয়ে দেওয়ার পর তো ওই দিন রাত্রেবেলায় তাকে স্বপ্নে নাকি কে বললো যে তুই এই কাজ করেছিস, ঠিক আছে, তোর বড় বিপদ আছে সামনে, তুই এই কাজটা করে খুব ভুল করেছিস। তো ওই লোক আমার সকালবেলা ওই হুজুরের কাছে চলে গেল যে দেখেন আমি তো কালকে আপনার সাথে এগুলো করছি, এখন আমাকে এরকমের স্বপ্নে দেখলাম আমি এরকমের, আমার খুব ভয় করছে, তো কি করা যায়? তো পরবর্তীতে পুরো হুজুরে কিছু দোয়া দুরুদ মানে পরে ফু দিল, তারপর তাবিজ দেওয়ার পর বললো যে এরপর থেকে আপনার সমস্যা হবে না। তো এই চলে গেল। তারপরে ওই বাড়ি থেকে এখনো রাত্রিবেলায় কান্নার আওয়াজ পাবে মাঝে মাঝে, ভাদ্র মাসের অমাবস্যা বা এই সময়, কিন্তু ওরা আশেপাশে কেউ যায় না। মাঝে মাঝে গেলে ওখানে বেড়াতে যায়, মানে ওখানে একবার দেখে আসি ওই জায়গাটা। তার মানে এখনো সেই বাড়িটাতে যখনই কেউ যায় তখনই কান্নার আওয়াজ রাতের বেলায় ওই এলাকা অতিক্রম করে পাওয়া যায়, এবং বিশেষ করে ভাদ্র মাসে অমাবস্যা রাতে যদি হয় এরকম হয়। থ্যাংক ইউ সো মাচ, অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন এবং একটা চমৎকার ঘটনা শেয়ার করলেন। আশা করছি সবাই এনজয় করছেন। এবং আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা চলে যাবো আপনার ভাইয়ের কাছে। আমাদের সময় কম, গেস্ট অনেক বেশি, খুব ছোট্ট করে আপনার যে দ্বিতীয় ঘটনাটা খুবই ছোট করে শুনবো। রাসেল ভাই, আজকে যে ঘটনাটি বলবো এটা আমাদের রাজবাড়ি পঁচিশ টিম যেটা রয়েছে, পঁচিশ টিমের যে সজীব আছে, সজীব ঘটনাটি পাঠিয়েছে। কারণ ঘটনাটি ওরই বাড়ির পাশের একটি ঘটনা। রাসেল ভাই, এই একটা নাপিত ওখানে মানে যারা চুল কাটার পেশায় নিয়োজিত আছে, নাম হচ্ছে বিপুলের সাথে ঘটে যায় একটা অদ্ভুত ধরনের ঘটনা আজকে শেয়ার করবো। তো ঘটনাটি 1986 সালের দিকের ঘটনা। তখন বিপুল মোটামুটি মানে সদ্য চুল কাটার কাজগুলো শিখছিল। তো রাজবাড়িতে যেই কাজীবাসা যে গ্রামটা রয়েছে, এটা আমাদের রাজবাড়ির যে সদর যে থানা এবং পুলিশ লাইনের অত্যন্ত নিকটে। তো ওই পুলিশ লাইন বাজারের কাছে এসে একটা দোকানে সে কাজ শিখতো এবং রাতের বেলা সে বাড়িতে ফিরে যেত। তো রাসেল ভাই, ও যখন বাড়িতে ফিরে যেত, ওর যাওয়ার পথে কিন্তু একটা জায়গা আছে, ওর বাড়িটা মোটামুটি পুলিশ লাইন থেকে 4 কিলোমিটার ভিতরে। ও যাওয়ার সময় একটা জায়গা আছে, ঝোপ আছে। তো স্থানীয়ভাবে এখন পর্যন্ত ওই জায়গাটা কানাইয়ের ঝোপ বলে, এবং খুবই হন্টেড একটা জায়গা। স্টিল নাও সেখানে অনেক আগে থেকে সেখানে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে। যেমন কথিত আছে ওই কানাইয়ের ঝোপে ওখানে একটা বটগাছ আছে, সেখানে অনেকগুলো মানে জিন সাপের রূপে বসবাস করে। অনেকেই রাতের বেলা যাওয়ার সময় সেখানে বৃদ্ধ মহিলার আকৃতিতে সাদা কাপড় পরা মানে মানুষ সেখানে দেখে, সাপ খেলা করা দেখে, এরকম বহু ঘটনা ওখানে। এমনও আছে যে মানে সাপকে পিটিয়ে ভুল করে সাপ মনে করে, অরিজিনাল সাপ মনে করে পিটিয়ে মেরে ফেলেছিল। তার পরিবারের সব কজন সদস্যই সাপের কামড়ে মারা গেছে, এবং বহু ঘটনা ওখানে রয়েছে। তো ও একদিন কুরবানি ঈদের আগ দিয়ে, ঠিক তখন কারণ ঈদের আগ দিয়ে মানুষ এমনি সেলুনে যায়, চুল কাটার জন্য বেশি করে যায়, তো যার কারণে সাধারণত অনেক রাত পর্যন্ত ভিড় থাকে। তো এরকম বেশ কুরবানির কয়েকদিন আগ দিয়ে রাত 12টা পর্যন্ত কাজ করতে হতো, তারপরে বাড়িতে যেত। তো একদিন রাত 12টার পরে যখন বাসার দিকে যাচ্ছিল ওর সাইকেলটা নিয়ে, তখন কানাইয়ের ঝোপের কাছে ঠিক যখন আসে, সে দেখে যে দুটো লাশ ও রাস্তার ঠিক মাঝ বরাবর শায়িত। তখন ও তো বুঝে ফেলে যে এরকম এখানে তো এরকম ঘটনা ঘটে, এইটাও ওই মানে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে আমার সাথে। সে চিন্তা করে যে এদিক দিয়ে যাবো না, যেহেতু একটা ভয়ঙ্কর জিনিস সামনে রয়েছে, আমি সাইকেলটা ঘুরে পিছন দিক দিয়ে চলে যাই, রাস্তার ব্যাক করি। সাইকেলটা যখনই রাস্তায় ব্যাক করে, তখন দেখে ওর পিছন দিকেও দুটো লাশ শায়িত।
তখন আসলে ও প্রচন্ড ভয় পায় এবং সে সেন্সলেস হয়ে পড়ে যায়। সকালবেলা রাসেল ভাই ওর পরিবারের লোকজন সেখানে গিয়ে বিপুলকে উদ্ধার করে। কিন্তু রাসেল ওর কাছে কিন্তু কোনো ওই সাইকেলটা ছিল না ওখানে। ওকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার পর মানে ও যখন জ্ঞান ফেরে তখন কি হয়েছে বলে যে এরকম ঘটনা ঘটেছে। কিন্তু রাসেল ভাই ওই ঘটনাটা বলার পরপরই ও না আর কাউকে চিনতে পারে না, ওর পরিবারের সদস্য কাউকে চিনতে পারে না এবং খুব দরকার ছাড়া কারোর সাথে কথাও বলে না। সবাই মনে করে হয়তো এই ভয়ের ঘটনাটা ঘটেছিল, যার কারণে ওর সেন্সলেস হয়ে গেছে, যার কারণে দেখলো কাউকে মানে চিনতে পারছে না, এরকম সবাই মনে করে। এরকম রাসেল ভাই 1 মাস 2 মাস 3 মাস চলে যায়। একদিন রাতের বেলা হঠাৎ মানে এই বিপুল সাইকেল নিয়ে হুমড়ি খেয়ে এসে নিজের বাড়ির দরজার কাছে এসে পড়ে আর চিৎকার করতে থাকে। আসামসে সেন্সলেস হয়ে যায়। বাড়ির লোকজন বের হয়, বের হওয়ার পর দেখে বিপুল সাইকেল নিয়ে বাড়ির উঠানের সামনে সেন্সলেস হয়ে পড়ে আছে। তো ওকে তাড়াতাড়ি করে মানে পানিটা নিয়ে জ্ঞানটা ফেরানো হয়। জ্ঞানটা ফেরানোর পর বাড়ির লোকজন বলে কি ব্যাপার, তুই তো ঘুমিয়েছিলি, তুই আবার সাইকেল নিয়ে কোথায় গেলি? বলে যে ঘুমাইয়াছিলাম কোথায়, আমি তো মাত্র মানে আমার ওই সেলুনের কাজ শেষ করে ফিরছি। ওই সেলুনের কাজ ফিরছি মানে তুই তো রাত্রেবেলা খাওয়া দাওয়া করি তো তুই ঘুমালি, আর এখন আমাদের সবাইকে চিনতে পারছিস, কিভাবে চিনতে পারছিস? তুই তো কিছুদিন আগেও চিনতে পারতি না। বলে যে আমি তোমাদেরকে কিছুদিন আগে কেন এসব বলতেছ, আমি তো মাত্র ওই কানায়ের ঝোপের কাছ থেকে ভয় পেয়ে দ্রুত সাইকেল নিয়ে মানে বাসার কাছে এসে পড়ে গেলাম আর সেন্সলেস হয়ে গেলাম। বলে তুই মাত্র আসলি মানে তুই তো গত 3 মাস ধরে বাসা থেকে বের হইস না। তখন ও অবাক হয়ে যায় শুনে যে 3 মাস ধরে বাসা থেকে বের হই না, আমি তো মাত্র দোকান থেকে ফিরলাম। তখন রাসেল ভাই ও জানতে পারে যে 3 মাস ধরে নাকি ও বাসায় এরকম সেন্সলেস হয়ে আছে, কিন্তু ওর বর্ণনা অনুযায়ী ও মাত্র ওই চুল কাটার দোকান থেকে কাজ শেষ করে ফিরেছে। তখন রাসেল ভাই ওর বাসা থেকে বলে যে হ্যাঁ তোর যুক্তি যদি মেনেও নেই যে তুই 3 মাস ধরে তুই আজকে ফিরেছিস, তুই তো সেই কুরবানির ঈদের কথা বলছিস, কুরবানির ঈদ তার 3 মাস আগে চলে গেছে। সবার কাছে জিজ্ঞেস করে আসলেই রাসেল ভাই 3 মাস আগে কুরবানির ঈদ চলে গেছে। কিন্তু ও আবার যে সেলুনের দোকানে কাজ করে সেখানে গিয়েও শোনে যে 3 মাস ধরে সে কাজে আসে না। এখন রাসেল ভাই এই যে 3টা মাস ও কোথায় ছিল এবং ওর বাসার যেই লোকটা ছিল ওর বেশে, ওরা চিন্তা করে যে তাহলে 3 মাস আমাদের বাড়িতে এরকম একটা মানসিক সমস্যা হতে পারে, হয়তো 3 মাস পরে হয়তো তার সেন্সটা ফিরে এসেছে। যে ব্যক্তি ছিল ওখানে তাকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি, কারণ ও কিন্তু মানসিকভাবে একটু সমস্যা ছিল, তো ওকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে দরজাটা আটকিয়ে রেখে দিত যাতে করে বাইরে বের হতে না পারে। আরো সাইকেলটা রাসেল ভাই যখন পাওয়া যায় 3 মাস কিন্তু সাইকেলের কোনো হদিসও ছিল না, হঠাৎ তো সাইকেল নিয়ে কোথা থেকে চলে আসলো। এটা কিন্তু আজও রাসেল ভাই এই সমস্যার এই মানে রহস্যের কুল কিনারা আজ পর্যন্ত উদ্ঘাটিত হয়নি। বিপুল এখন রাজবাড়ির কাজীবাধা যে মোড়টা আছে ওখানে এখনো সে সেলুন, তার নিজস্ব সেলুন আছে, ও এখনো জীবিত আছে। 1986 সালের ঘটনা যদিও সেই সময়, স্টিল নাও বিপুল জীবিত, কিন্তু আজ পর্যন্ত এই রহস্যের কোনো কুল কিনারা হয়নি। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও 58 FM এন্ড আমার নাম আক্তার হোসেন গাজী, জি আমি গাজীপুর থেকে আসছি। জি শুনি আপনার ঘটনা। যে আমার ঘটনাটা হচ্ছে আমার ফুফার সাথে। ঘটনাটা আরো এখান থেকে আরো 4 বছর আগের। তখন আমাদের গ্রামের দিকে একটা জিপ মেশিন ছিল, ওইটার থেকে পানি দেওয়া হতো খেতে। ওই জিপ মেশিন থেকে পানি দেওয়ার জন্য এক একজনের এক একটা টাইম দেওয়া হতো। আমার ফুফার টাইমটা পরে রাত্রে আনুমানিক 3টার দিকে। উনি আনুমানিক টাইমেই খেতে যান পানি দেওয়ার জন্য। তিনি যখন খেতে যান তখন দেখে তার খেতে একটা সাদা গরু তার ক্ষেত থেকে ধানগুলো খেয়ে ফেলতেছে। তিনি তাড়ানোর জন্য যখন গরুটা তাড়ানোর জন্য যান, হঠাৎ করে গরুটা ভ্যানিশ হয়ে যায়। তিনি একটু ভয় পান, তিনি আর খেতে পানি না দিয়েই ব্যাক করে চলে আসতে চান। হঠাৎ তিনি দেখেন মানে গরুটা আবার তার সামনে। তিনি আরো ভয় পান, তিনি দৌড়াতে থাকেন। দৌড়াতে হঠাৎ করে তিনি পড়ে যান। পড়ে যাওয়ার পরে দেখেন গরুটা মানুষের আকৃতির মতো হঠাৎ করে দাঁড়িয়ে গেছে, আর গরুটার চেহারা ছিল অনেক বিভ্রস, অনেক ভয়ানক চেহারা। তিনি দেখে মানে আরো তাড়াতাড়ি দৌড়াতে বাড়ির দিকে আসতে থাকেন। এক সময় তিনি বাড়ির দিকে যখন বাড়ির কাছে এসে পড়বেন, তার পাশে একটা পুকুর ছিল। তারপর দেখেন গরুটা তার সামনে চলে আসে এবং পুকুর থেকে মানে হঠাৎ করে গরুটা তাকে ধরে ধাক্কা দিয়ে একেবারে পানিতে ফেলে দেওয়ার পরে তিনি সেন্সলেস হয়ে যায়। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাবো পরবর্তী ঘটনায়। আপনার কাছে আপনার নামটা প্লিজ একটু বলবেন।
আপনি এখানে চলে আসেন প্লিজ। জি, আপনার ঘটনা শুনি আমরা। আপনার নামটা কোথা থেকে এসেছেন আপনি? আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম, আমি থেকে আমার ডিস্ট্রিক্ট বগুড়াতে। ওকে, চলে যান আপনার ঘটনা। যে ঘটনাটা শেয়ার করবো সেটা আমার ফ্যাক্টরিতে একটা ঘটনা। সংকট কারণে যে ফ্যাক্টরির ঘটনা আমি নামটা বলছি না। মূলত ঘটনাটা ঘটেছে গত মাসে 3 তারিখে। হঠাৎ করে আমাদের ফ্যাক্টরিতে একটা প্রিন্টিং মেশিন নষ্ট হয়ে যায়। একজন মেকানিক সেখানে আমাদের কাজ করে, কিন্তু কোনো পাওয়ার সাইডে মেশিনটা চালু হয়ে যায় এবং মেকানিকের হাত মেশিনের ভিতর গিয়ে তার কবির মধ্যে নষ্ট হয়ে যায়। পরবর্তীতে সেটা কেটে ফেলতে বাধ্য হয় হাতের কবির পর্যন্ত। এবং পরবর্তী তারিখ ডিসেম্বর 4 তারিখে আমাদের 2 জন মহিলা কর্মী হঠাৎ করে 11টার দিকে ওয়াশরুমে যায়, বেলা 11টার দিকে। একজন ঠিকঠাক মতো ওয়াশরুম থেকে বের হয়, কিন্তু তার অপরজন বের হয় না, তাকে আর ওয়াশরুমে পাওয়া যায় না। ওয়াশরুম লক করে, কিন্তু তাকে আর পাওয়া যায় না। পরবর্তীতে তাকে পাওয়া যায় 6 জায়গার পুলিশদের ওয়াশরুমে। সে কিভাবে গেল ওখানে এর কোনো ইয়ে নেই আর কি, কেউ জানে না এটা আর কি। পরবর্তীতে হঠাৎ করে যে জোহরের সময় মেশিন স্টার্ট হয়ে যায়, আবার আসের সময় নামাজ পড়ার সময় যখন এখন চলছে। এখন আমি জানি না, আমি অন্যবার ফোন দিচ্ছি, আদেশ ওখান থেকে কোনো ইনফরমেশন এখনো দেয় না আমাকে। এটাই ঘটনা ছিল। থ্যাংক ইউ সো মাচ। আমরা যাই হচ্ছে একটু আমাদের ফানারের কাছে। ফানারের ঘটনা খুব চমৎকার, আমার মনে হয় হয়ে যাবে। আমরা ঘটনাটা শুনে যাবো। আমি সেই যে ঘটনাটা বলবো, এটা হচ্ছে একটা মেডিকেল কলেজের ঘটনা। এটা আমাকে আমার একটা ফ্রেন্ড শেয়ার করেছে, নাম হচ্ছে অরিন। তো ওর যেটা হয়, বড় ভাই যে মানে চায়না থেকে এমবিবিএস করে আসে বাংলাদেশে, এবং আসার পরে ঘটনাটা শেয়ার করে। এবং এই ঘটনাটা এক্স্যাক্টলি ওনার সাথে হয়নি, ওনার 2 জন ফ্রেন্ড, একজন ছিল ইন্ডিয়ান এবং একজন ছিল সম্ভবত শ্রীলঙ্কান ছিল। তো ওনাদের 2 জনের সাথে হয়েছিল। ওনারা ওনাদের মেডিকেল ক্লাস যেখানে করতেন, তো ওইখানে ওনাদের ফলো ছিল, পাশে ওনারা থাকতেন। তো একটা সময় যেটা হয় যে ওনারা পুরো একটা ভ্যাকেশনের সময় দেখা যায় যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যার যার বাসায় চলে যায়, আর যারা অন্য দেশ থেকে এসেছে, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, তো ওনারা নিজেরা ওই হলগুলোতে থাকতে হয়। তো তখন দেখা যায় যে অনেক ফাঁকা থাকে হলগুলা, প্লাস আরো সবকিছু অনেক ফাঁকা থাকে। তো তখন যেটা হয় যে ওনারা 2 জন মানে ওনারা কোন একটা টেস্টের জন্য, মানে কোন একটা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিল ওই সময়টাতে, কোন একটা টপিকের জন্য। তো যেটা হয় যে ওনাদের 2 জনের কাছে হঠাৎ করে একটা কল আসে। কলটা হচ্ছে এরকম যে ওনার কোন একজন ক্লাসমেট খুবই গুরুতর অসুস্থ হয়ে যায় মেডিকেল কলেজে, এবং ওনাকে ইমিডিয়েটলি এমার্জেন্সিতে ভর্তি করা হয়। এবং ওনাদেরকে বলা হয় যে ব্লক ডি এ মানে 15 নম্বর ওয়ার্ড এরকম কিছু একটা অ্যাড্রেস দেওয়া হয়। বলা হয় যে ওখানে তাড়াতাড়ি আসো, তোমরা, তোমাদের ক্লাসমেট খুবই অসুস্থ, খুব আর্লি চলে আসো। ওনার সাথে সাথে নিউজটা পাওয়ার পরে সভাপতি ওখানে যাওয়ার জন্য চেষ্টা করে, এবং যেটা হয় যে ওনারা যখন যেতে থাকে ওনাদের হঠাৎ করে খেয়াল হয় আসলে প্রত্যেকটা ব্লক, যেমন এ বি সি ডি, প্রত্যেকটারই ওয়ার্ড রয়েছে প্রত্যেকটাতে, এবং প্রত্যেকটা হচ্ছে 14টা ওয়ার্ড, মানে প্রত্যেকটাতে। হ্যাঁ, প্রত্যেকটাতে, কিন্তু 15 নম্বর ওয়ার্ড কোনোটাতেই। ওনাদেরকে 15 নম্বর ওয়ার্ডে যেতে বলা হলো, মানে জিনিসটা ওনারাও খুব অবাক হয়ে গেল যে এটা আসলে কোথায় যেতে বলছে। এরকম তো কোনো ওয়ার্ড 2 বছর ধরে তারা পড়াশোনা করতেছে, কোথাও খুঁজে পায়নি। তোমরা যেটা করলো যে ঠিক আছে, যেহেতু ক্লাসমেট অসুস্থ, যেতেই হবে, এমার্জেন্সি একটা কল আসছে। তো তারা যেটা হয় যে ওই ব্লক, যে ব্লকে যেতে বললো সেই ব্লকে গেল, এবং যাওয়ার পরে ঠিক 5 তলায় 14 নম্বর ওয়ার্ডটা ছিল, ওই লোকেশন বরাবর তারা উঠতে শুরু করলো। এবং ওঠার সময় 3 তলাতে ওনার সাথে যে শ্রীলঙ্কান যে ছেলেটা ছিল, ওনার একটা আবার কল আসলো। মানে ওনাকে কোনো কারণে, মানে যেটা হয় যে বললো যে তুই একটু যা, আমি নেক্সট ডে কিছুক্ষণ পরে আসি, একটু পরে আসবে সে, কোন একটা কারণে, মানে ইমার্জেন্সি কোন একটা কারণে। তো দেখা যায় যে ওই ইন্ডিয়ান যে ফ্রেন্ডটা ছিল সে একাই মানে তাকে 5 তলায় যেতে হয়। তো 5 তলায় যখন সে উঠতে থাকে এবং ওঠার পরে যখন 14 নম্বর ওয়ার্ডটা ক্রস করে, সে দেখলো যে করিডোরের শেষ প্রান্তে 15 নম্বর ওয়ার্ড একটা দেখা যাচ্ছে, যেটা অন্য কোনো ব্লকে নেই। এবং সে এর আগেও এই বিল্ডিং এ আসছিল, কিন্তু এই ওয়ার্ড এরকম কিছু দেখেনি। সে দেখলো যে প্রত্যেকটা ওয়ার্ডে তারা লাগানো, মানে এটা খুবই আনইউজুয়াল, এরকম থাকে না কখনো। প্রত্যেকটা ওয়ার্ডে তারা লাগানো, এবং জাস্ট একটা ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ডে ওখান থেকে একটা লাইটের মতো আসতেছে, মনে হচ্ছে ভিতরে কেউ ওখানে ভর্তি আছে বা কিছু লোকই ওখানে আছে। তো ও যেটা করে যে ওই ওয়ার্ড যেতে থাকে, করিডোরটা ক্রস করে যখন সেই ওয়ার্ডের কাছাকাছি যায় সে, তখন হঠাৎ করে যেটা হয় যে ফুল বিল্ডিং এর ইলেকট্রিসিটি চলে যায়, মানে একদম পুরো ওইখানে যে লাইটগুলো ছিল করিডোরে সব বন্ধ হয়ে যায়, এবং ওই রুমটাতে যে লাইট দেখা যাচ্ছিল সেটা অফ হয়ে যায়। তখন সে একটু ভয় পেয়ে যায় যে কিভাবে এত বড় হাসপাতালে একটা লোক নাই, মানে এভাবে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যাওয়া। তখন সে সেটা যেটা করে যে মোবাইল দিয়ে তার ফ্রেন্ডকে ফোন করার চেষ্টা করে যে তুমি তো 3 তলায় এসে চলে আসো, উপরের দিকে চলে আসো 5 তলায়। তো ফোন কোনোভাবেই যেতে থাকে না, রিচ করতে পারে না কোনোভাবেই। সে নিজেও অবাক হয় যে এটা কি হচ্ছে আসলে, এরকম তো কখনো হয় না, কারণ একটা লোকও থাকবে না এই ওয়ার্ডটাতে
এরকম হতেই পারে না। তো হঠাৎ করে সে দেখে যে সিঁড়ির ওখান থেকে একজন লোক হাতে একটা লাইটের মতো কিছু একটা নিয়ে মনে হচ্ছে কেউ একজন উঠে আসছে। সে ফার্স্টে মনে করছে যে তার ফ্রেন্ডই বুঝি আসতেছে নিচ থেকে, কিন্তু সে যখন ভালো মতো খেয়াল করলো দেখলো যে অনেক লম্বা একটা ছায়ামূর্তির মতো, প্রায় 7 ফুটের মতো হাইট হবে। তো এরকম একটা ছায়ামূর্তির মতো একটা লাইট হাতে নিয়ে করিডোরটা ক্রস করে ঠিক তার বরাবর, এবং সে যে ওয়ার্ডটাকে দেখলো যে 15 নম্বর ওয়ার্ড, ওই ওয়ার্ডটা বরাবর সে আসতেছে। সে তখন চিন্তা করে যে না, একজন লোক আসতেছে যেহেতু মানে এখন ইটস ওকে, মানে একটু ভয়টা সেগুলো কিছুক্ষণের জন্য কমে গেল। সে যখন লোকটা তার সামনে আসলো সে রীতিমতো অবাক হয়ে গেল। মানে সে দেখলো যে এত লম্বা একটা মানুষ, 7 ফুট লম্বা, মানে তাদের মানে ভার্সিটি বা কলেজে দেখা যায় না। মানে ওনাকে দেখে নাকি মনে হচ্ছে যে উনি ইন্ডিয়ান পাকিস্তানি এরকমই একটা চেহারা, অনেক লম্বা এবং ডক্টর অ্যাপ্রন করা সাদা। তখন সে চিন্তা করে যে হয়তোবা আসলে এখানে 15 নম্বর ওয়ার্ড নামে কিছু একটা আছে এবং হয়তোবা চিকিৎসার জন্য সে আসছে। হয়তোবা কোনো একজন ডক্টর সে টল হইতেই পারে নর্মালি সেভাবে। ওই ডক্টর যখন তার সামনে দিয়ে ক্রস করলো তাকে বললো যে ফলো মি, জাস্ট এই কথাটা আর কিছু তাকে বলে। এবং সে যেটা করেছে তার পিছন যায়, কেননা তাদের ক্লাসমেট অসুস্থ, এমার্জেন্সি কল মানে তাকে যেতেই হবে। সে চিন্তা করলো হয়তো উনি হয়তো কর্তব্যরত ডক্টর, ওনার পিছন সে গেল। যাওয়ার সাথে সাথে ওই ডক্টরটা যে সবচেয়ে টল, সে ওই যে 15 নম্বর ওয়ার্ড লেখা উপরে ওটার ভিতরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার সাথে সাথে ওই রুমটা কিন্তু অন্ধকার আছে, যেহেতু ইলেকট্রিসিটি নাই, জাস্ট ওনার হাতে একটা টর্চের মতো ছিল, ওইটা নিয়ে সে ঢুকে গেল। এবং ও যখন ওই রুমটাতে ঢুকলো সাথে সাথে হঠাৎ করে লোকটা ভ্যানিশ হয়ে গেল। মানে সে আর দেখলো না যে কই গেল আসলে। করিডোরটা দিয়ে যে ঢুকলো, মানে ওই রুমটা দিয়ে যে ঢুকলো, লোকটাকে সে দেখতেছে এবং আস্তে আস্তে করে পুরো রুমটা একদম অন্ধকারের জন্য একটা পরিবেশে কি হয়ে গেল। এবং সে এত অন্ধকার ছিল, সে বলে যে আমি মানে গেটটা দিয়ে ঢুকছি, ওই গেটটা দিয়ে আমি যে ব্যাক করবো দৌড়াই সেটাও আমি পারতেছি না, এত অন্ধকার। তো সে যেটা বললো যে ওই অন্যান্য ওয়ার্ডে যেমন আমাদের অনেক সময় একটা রুমের কোথায় লাইট থাকে, সুইচ থাকে, আমরা কিন্তু জানি। তো যেটা বলবো ওই আগের সেই নলেজ গুলোতে অন্যান্য ওয়ার্ডে যখন সে কাজ করছে ওইভাবে করে মানে লাইট জ্বালানোর চেষ্টা করতে থাকলো, যে চেষ্টা করে দেখি যে কোনো লাইটের কিছু আছে কিনা। সে দেখলো যে না, কোনো কিছু তার নিচে আসে না, মানে এরকম কিছু নাই। এর ফলে যেটা হলো যে একটু পর যেটা হলো যে তার হাত, মানে সে তো দৌড়াদৌড়ির মতো একটা অবস্থা ওইখানে, ওটার ভিতরে ভয় পেয়ে যাচ্ছে সে। তো হঠাৎ করে দেখলো যে অনেকগুলো স্ট্রেচারের সাথে তার হাতের বাড়ি লাগা শুরু করলো। তার বডি কোথাও বাড়ি লাগতেছে, হাত কোথাও বাড়ি লাগতেছে, পা কোথাও বাড়ি লাগতেছে, স্ট্রেচার গুলো যেখানে মানে বডি রাখা হয়, ঠিক আছে। তো হঠাৎ করে একটা পর্যায়ে দেখলো যে তার হাতটা একটা মানে অনেক ঠান্ডা কিছু একটার সাথে, বরফের মতো কিছু একটার সাথে তার হাতটা বারবার লাগতেছে। মানে সে ফিল করলো যে এটা আসলে এরকম তো মানে ঠান্ডা বরফের মতো তো বডি হতে পারে, মানে ডেড বডি সেগুলোই হতে পারে। কারণ তারা ওরা যখন বিভিন্ন এগুলোকে কাটাছিটা করে তখন এগুলো সম্পর্কে ওদের ভালো এক্সপিরিয়েন্স। তো ও মানে ফিল করতে পারে যেগুলো তো মনে হয় কোনো মৃত বডি আমার পাশে। আর বারবার দেখতেছে, দেখলো যে এরকম 2-3 বার দুইটা স্ট্রেচারের মধ্যে দেখলো যে হ্যাঁ এরকম কিছু মানে হাত লাগলো, সাথে সাথে বুঝলো যে এরকম কোন একটা ডেড বডি হয়তো বা এগুলো। তো তখন আরো সে ভয় পেয়ে গেল এবং সে তখন তার বারবার ফোনটাকে বের করে মানে তার ফ্রেন্ডটাকে কানেক্ট করার চেষ্টা করতে থাকলো, কিন্তু কোনোভাবেই রিচ হচ্ছিল না। এবং যেটা হচ্ছিল যে একটু পরপরই আর তার আরেকটা সমস্যা হচ্ছিল যে ফরমালিন দেওয়া থাকলে মানে অনেক ঝাঁঝালো একটা গন্ধ থাকে, এরকম অনেক ঝাঁঝালো গন্ধে তার চোখ দিয়ে মানে চলতেছে, চোখ দিয়ে মানে অনবরত পানি পড়া শুরু করতেছে। মানে একটা সময় সে ঝাপসা দেখা শুরু করলো, সবকিছু যদি কেমন আসছে তার চারপাশে, কোনো লাইট নাই, কিছু নেই। সে একটা মানে অন্ধকারের জন্য একটা মানে একটা ডিমেনশনের ভিতরে ফেসে গেছে এরকম মনে হচ্ছিল। এবং তার চারপাশে সবগুলো ডেড বডি পড়ে আছে এবং সেই ডেড বডি গুলাকে সে দেখতে পাচ্ছে, এরকম একটা ভয়ানক অবস্থা। এই অবস্থায় হঠাৎ করে তার কানে ওই উট দিয়ে চলার মতো যে সাউন্ড, সেটা শব্দটা পেল, শব্দ শুরু করলো, যেটা সে প্রথমে ওই লম্বা টল ডক্টরটাকে দেখার সময় পাচ্ছিল। দেখলো যে সেই করিডোরটা দিয়ে আবারও কে একজন উট দিয়ে হেঁটে হেঁটে ওই করিডোরটা ক্রস করে ঠিক হঠাৎ করে মনে হচ্ছে যে একটা গেট, মানে তখন সেই গেটটাকে স্পষ্ট দেখতে পেয়েছে যে সোজা গেটটা দেখা যাচ্ছে। এসে ওই সেই ছায়ামূর্তির মতো লম্বা লোকটা, সাদা অ্যাপ্রন করা লোকটার সামনে গেটের সামনে দাঁড়ালো এবং তার দিকে তাকে অনেক জোরে ভয়ানক হাসা শুরু করলো। সেই হাসিতে মনে হচ্ছে যে পুরো রুমটা কেঁপে উঠতেছে এরকম একটা, এবং সে প্রচন্ড ভয় পাওয়া শুরু করলো। এবং সে যেটা দেখলো বলে যে লোকটা যখন রুমের ভিতরে ঢুকলো তখন সাথে সাথে সম্পূর্ণ রুমটা মানে লাইটে ভরে গেল, মনে হচ্ছে যে সম্পূর্ণ রুমটাতে কেউ একজন আলোকিত হয়ে গেল। হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু লাইটের কোনো সোর্স নাই, কিন্তু হঠাৎ করে মনে হচ্ছে পুরো রুমটা লাইটে আলোকিত হয়ে গেল। এবং সে যেটা দেখলো যে তার ওই রুমটাতে সে মাটিতে ফ্লোরে পড়া, রুমের চারপাশে অনেকগুলো স্ট্রেচারের ভিতরে কতগুলো ডেড বডি পড়ে আছে, ঠিক আছে, পরে সাদা কাপড়ে জড়ো ডেড বডি, জাস্ট গলা পর্যন্ত মাথাটা দেখা যাচ্ছে এরকম। এবং সব থেকে আজব বিষয় ছিল ওখানে মেল ডেড বডিও ছিল, মেল ডেড বডিও ছিল, দেখলে যেটা মনে হয় উনি যেটা বলছে। কিন্তু ওনার কাছে সব থেকে বেশি ভয় লাগছে ডেড বডি গুলো যখন সে একটা ঝলকের জন্য দেখছে, তার কাছে মনে হচ্ছে ওই যে লম্বা লোকটা তার সামনে দাঁড়িয়েছে সবার চেহারা ঠিক ওই লোকটা। তো এইটা দেখার সবার চেহারা যে মেল ফিমেল যে ডেড বডি গুলো পড়া ছিল সবার চেহারা ওই যে লম্বা ছায়ামূর্তির মতো ডক্টরটা যে তার সামনে এসে হাসতেছিল এক চেহারা। এবং ওই ডক্টরটাও তার সামনে অনেক লম্বা 7 ফুটের মতো, ও মানে এটা দেখে হাসতেছে এবং সেই অট্ট হাসিতে তার হঠাৎ করে সেন্স চলে যায়।
এবং সব থেকে মজার বিষয় হয় যেটা হয় যে ও যে 5th ফ্লোরে যে উঠে, যেটা ও আমি আপনাকে স্টোরিতে যেটা এখন বললাম, যখন ওকে যেটা পাওয়া যায়, ওকে যেটা পাওয়া যায় কিন্তু 4th মানে 4 তলায়, ঠিক আছে, 4 তলায় কোন একটা সিঁড়িতে না কোথায় যেন ওকে সেন্সলেস অবস্থা পাওয়া যায়। অথচ ওর বন্ধু যখন বলে যে আমি ওই 15 নম্বর ওয়ার্ডে যাওয়ার জন্য যখন আমি 4 তলা ক্রস করতে যাব, তখন আমি দেখি যে ও পড়ে আছে, অথচ ওই 5th ফ্লোর নামে কোনো কিছু নাই ওখানে, ঠিক আছে। ও যে বর্ণনাটা দিচ্ছে ফ্লোরে গিয়েছিলাম 15 নম্বর ওয়ার্ড, এগুলো তারা যখন সবাই নিজেরা দেখার চেষ্টা করলো যে এরকম কিছু আছে কিনা, দেখবে 5th ফ্লোরটাই নেই, ইভেন 15 নম্বর ওয়ার্ডটা তো পরে 5th ফ্লোরটাই নেই, ঠিক আছে। তো তখন ওর কথা সবাই অনেকে বিশ্বাস করছে, কেউ অনেকে বিশ্বাস করেন, আবার অনেকে বলেছেন হ্যালোসিনেশন ছিল তোমার অথবা কোনো মানসিক সমস্যা, কিন্তু ও বলে যে না, আমি এটা রিয়েলি দেখছি, এটা আমার সবসময় মনে থাকবে, এত লম্বা সময় তো আমি স্বপ্ন দেখতে পারি না, তাই না? হ্যাঁ, সেটাই। তো এটাই ছিল ভাই আমার। থ্যাংক ইউ সো মাচ। আমি এক্সটেন্ড করলাম ভূত এফএম আজকে বেশ কিছুটা, এটা হচ্ছে ফারনানের জন্য। আমি আগেই বলেছিলাম যে ও আমার অনেক পছন্দের একজন উনি স্টোরি টেলার এবং চমৎকার ঘটনা বলেন বলে আজকে এক্সটেন্ড করে হলে আমি এই ঘটনাটা আসলে মিস করতে চাইনি কোনোভাবে, এবং আমি আশা করছি যে আপনাদের অনেকের অনেক বেশি ভালো লেগেছে এবং এত চমৎকার ভাবে বর্ণনা করলো। আমি পুরো জিনিসটা আমি নিজে পুরো সময়টা মানে ঘটনার মধ্যে ঢুকে গেছিলাম। ফারনান নিজে মনে হয় আইডিয়াও নাই যে কত ভালো গল্প বলে না। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য ফারনান। এবং বছরের শুরুতে এই যে সবাই আসলো, এখন তো বাবু ভাই চলে গেছেন, আপনার ভাই বাইরে, সবার পক্ষ থেকে যদি ছোট্ট করে কিছু একটা বলেন। জি ভাই, সবার পক্ষ থেকে আসলে যেটা বলবো যে ভূত এফএম তো আসলে অনেক পছন্দের একটা জায়গা। সেই কবে থেকে? অনেক আগে থেকে না? শেষ থেকে একদম অলরেডি 2018 চলে আসছে, 8 বছর হয়ে গেল, তো অনেক লম্বা সময়। তো ভূত এফএমের প্রতি অনেক ভালোবাসা আর অনেক মিস করা সবকিছু থেকে আসে ভূত এফএমে। আর আপনাদের সবাইকে তো অনেক আগে থেকে চিনি, মাসুম ভাই, আসল ভাই, সেটাই অনেক আগের একটা পরিচিত চেহারা, দেখলেই অনেক খুশি লেগে যায় যে পরিচিত মানুষ। লিসেনারদের কথা বলবো যে ওনাদের সাপোর্টই তো আমরা এতদূর পর্যন্ত আসছি, আসলে আমাদের ঘটনা ওনারা শুনছেন, তাই না? ইমেল অ্যাড্রেস আজকে আপনি বলেন, আপনি বলে আজকে আপনি শেষ করেন ভূত এফএম। বলছি ইমেল অ্যাড্রেসটা বলে দিতে হয়। হ্যাঁ, যেটা বলছি সবাইকে অনেক নতুন বছরের অনেক শুভেচ্ছা। আর যেটা বলবো যে ভূত এফএমে আপনারা অনেক সুন্দর সুন্দর ঘটনা আমাদের সেন্ড করবেন, সেটা হচ্ছে যে ভূত এফএম @radio.fm। থ্যাংক ইউ সো মাচ। তো এরপর কোনো কথা হয় না, আজকে শেষ করলাম আমরা হচ্ছে ফারনানকে দিয়ে। তো আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পরিচয় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি